টার্গেট হচ্ছে 130 নাম্বার। আমাদের টার্গেট হচ্ছে 130 নাম্বার নিশ্চিত করা, সেটা আপনারা সবাই জানেন। এবং আপনাদের মোটামুটি 47তম বিসিএস এর প্রিলির জন্য প্রিপারেশন মোটামুটি সবার আসলে হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে রিভিশন দেয়া। যারা হ্যাঁ, ঠিকভাবে প্রিপেয়ার্ড হতে পারি নাই তাদের জন্য আসলে যাতে আমরা 130 কনফার্ম করে আসতে পারি, সেই জন্য একটা রিভিশন প্রোগ্রাম এবং যেই পার্টটা না পড়লেই না সেই পার্ট গুলাকে এনশিওর করা। তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো যারা আজকে প্রথম যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছি যে আমরা 45টা ক্লাসে আসলে পুরো সিলেবাসটা শেষ করব। আর আপনাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 999 টাকা। তো যারা এখনো ভর্তি হন নাই বা হতে ইচ্ছুক তারা এই 999 টাকা পে করে এই কোর্সের সাথে যুক্ত হতে পারবেন। এটা নতুনদের উদ্দেশ্যে বললাম। চলেন তাহলে আমরা মূল ক্লাস শুরু করি। যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন তারা যে কোনো কোয়েশ্চেন যে কোনো সময় আমাকে থামিয়ে করতে পারবেন। আচ্ছা, তো আমাদের আজকে লেকচারের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে আমরা পড়তে চাই লসাগু এবং গসাগু। তারপর আমরা পড়তে চাই অনুপাত। এবং শুধু এখান থেকে না, আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যাতে 65% নাম্বার এনশিওর করে আসতে পারি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো চলেন আমরা শুরু করি। তো আমরা আমাদের নাম্বারগুলোকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। আপনাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি অবাস্তব সংখ্যা অথবা নিচের কোনটি বাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা আপনি যখনই দেখতে পাবেন যে রুটের ভেতরে কোনো একটা রুট সংখ্যা দেয়া আছে, রুটের ভেতরে নেগেটিভ কোনো সংখ্যা দিতে দিচ্ছে। ধরেন রুটের ভেতরে -5, এরকম রুট ওভারের ভেতরে বা বর্গমূলের ভেতরে যদি নেগেটিভ কোনো সংখ্যা আপনি দেখেন, আপনি বুঝে ফেলবেন সেই সংখ্যাটা আসলে বাস্তব সংখ্যা না, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা চেনার উপায় একটাই, রুটের ভেতরে থাকবে নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর এছাড়া আপনি যত সংখ্যাই দেখতে পাবেন না কেন সবাইকেই বলবেন বাস্তব সংখ্যা। এরপর আমাদের কোশ্চেনে যে আসতে পারে সেটা হচ্ছে নিচের কোনটা মূলদ সংখ্যা বা নিচের কোনটা অমূলদ সংখ্যা। এই ধরনের কোশ্চেন আমাদের আসে। তো আমরা যদি মূলদ সংখ্যাদের চিনে ফেলি তাহলে আমরা অমূলদ সংখ্যাদের খুব সহজেই আসলে চিনতে পারবো। তো চলেন আমরা মূলদ সংখ্যা চেনার চেষ্টা করি। যদি আপনি একটা পূর্ণ সংখ্যা পান, পূর্ণ সংখ্যা মানে কত, 1, 2, তারপরে হতে পারে -1, এরকম পূর্ণ সংখ্যা যদি পান সেটা অবশ্যই মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে ধনাত্মক সংখ্যা, হতে পারে শূন্য, হতে পারে ঋণাত্মক সংখ্যা। এরা সবাই আসলে পূর্ণ সংখ্যা। তারপর পূর্ণ সংখ্যার ভেতরে মৌলিক সংখ্যা, ওয়ান এবং যৌগিক সংখ্যা, এগুলো নিয়ে সেপারেট কোয়েশ্চেন হয়, সেটা নিয়ে আমরা সেপারেট আসলে পড়বো একটু পরে। তারপরে হচ্ছে আমরা যদি ভগ্নাংশের কাছে আসি, ভগ্নাংশের মাঝে আপনি সাধারণ ভগ্নাংশ নেন, যেমন ধরেন 3/5, এই সাধারণ ভগ্নাংশ, এরাও সবাই মূলদ সংখ্যা হবে। তারপরে হচ্ছে প্রকৃত হতে পারে, যেমন 3/5 সে নিজেই প্রকৃত। অপ্রকৃত হতে পারে, অর্থাৎ লবটা বড় হরটা ছোট, এরাও মূলদ সংখ্যা, কারণ এরা সাধারণ ভগ্নাংশ, অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। আর মিশ্র হতে পারে, যেমন 1/3, এটা মিশ্র ভগ্নাংশ। এগুলো আমরা সবাই আসলে জানি, জাস্ট আমরা একটু রিভিশন দিচ্ছি। আর দশমিক সংখ্যা যদি থাকে, দশমিক তো একটা ভগ্নাংশ, সেটা যদি সসীম হয়, সসীম মানে কি, 1.21 সসীম, অথবা 1.212 সসীম। দশমিকের পর তিনটা ঘর আছে, এরকম যদি সসীম হয় তাহলেও সেটা দশমিক সসীম ভগ্নাংশ, তার মানে সে মূলদ সংখ্যা। আর যদি এটা অসীম কিন্তু আবৃত হয়, এটা আমরা ছোটবেলায় পড়ছি, জাস্ট আপনাকে মনে করায় দেওয়া হচ্ছে আমার কাজ। তো আবৃত অসীম কোনটা, ধরেন আপনি পাচ্ছেন 1.212121, এইভাবে সারা জীবন চলতেছে, অসংখ্য সময় ধরে চলতেছে, বারবার ওয়ানের পরে 2121 রিপিট হচ্ছে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 1.21। এই 2 আর 1 পার্ট বারবার রিপিট হবে, তার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলাম। এরকম ভগ্নাংশগুলো বা এরকম দশমিক গুলো অসীম, সে তার শেষ নাই, কিন্তু একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে, এমন সংখ্যাগুলো আসলে মূলদ সংখ্যা। তো আমি যে কটার কথা বললাম, পূর্ণ সংখ্যা যদি পাই, ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যদি হয়, তারপরে হচ্ছে ভগ্নাংশ যদি পাই,
অথবা দশমিক যদি পাই, দশমিকটা যদি সসীম হয়, অথবা দশমিকটা যদি বারবার রিকারিং হয়, অর্থাৎ পৌনঃপুনিক হয়, একই জিনিস বারবার দশমিকের পরে ঘুরে ঘুরে আসতেছে, এমন কিছু পেলে আমরা সেটাকে বলবো মূলদ সংখ্যা। পরীক্ষায় প্রশ্ন কি আসবে? নিচের কোনটা মূলদ সংখ্যা, অথবা নিচের কোনটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি করে বুঝবো? অমূলদ সংখ্যা আপনি দেখবেন দশমিক গুলো বারবার রিপিট হবে। ধরেন আপনাকে বললো 1.01 001 এইভাবে চলতেছে, এখানে দেখেন রিপিট হচ্ছে না, 01 001 0001, রিপিটেশন নাই। এভাবে অসীম পর্যন্ত যদি চলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা দাগাবো। আরেকটা জিনিস পরীক্ষায় যেটা বেশি আসে, রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা যদি না থাকে। পূর্ণবর্গ সংখ্যা কি আমরা সবাই জানি, যে সংখ্যাকে বর্গমূল করা যায়। বাহাদুর না বয় তুই ব্যবসা কর আর ইহ সিনেমা ভাই আমরা ভাই একটু মিউট থাকি, বই তুই ভাই যায় এই চট্টগ্রামের ভাইটি, আমরা একটু মিউট হয়ে যাই। তো রুটের ভেতরে বা বর্গমূলের ভেতরে যদি পূর্ণ বর্গ সংখ্যা না থাকে, যেমন 4কে বর্গমূল করা যায়, 4-এর বর্গমূল 2, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে যেমন ধরেন 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16কে বর্গমূল করলে 4 হয়। তারপরে যেমন ধরেন 169, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 169কে বর্গমূল করলে 13 হয়। যাকে বর্গমূল সহজে করা যায় না, বর্গমূল করলে দশমিকের উদ্ভব ঘটে, এমন সংখ্যাকে বলি পূর্ণবর্গ নয়। যেমন ধরেন আপনি রুটের ভেতরে পাচ্ছেন 13, এটাকেও বলবেন অমূলদ সংখ্যা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটা অমূলদ সংখ্যা। আপনি যদি দেখতে পান রুটের ভেতরে কোনো একটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা দেয়া আছে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা দেয়া আছে, সেইটাকে বলবেন আপনি অমূলদ সংখ্যা। অথবা যদি দেখেন দশমিকের পরে কোনো রিপিটেশন নাই, একই জিনিস বারবার রিপিট আসতেছে না, এবং দশমিকটা অসীম পর্যন্ত বিস্তৃত, ডট ডট দেয়া, খাতায় তো আর অসীম জায়গা থাকবে না, ডট ডট দেয়া থাকবে, এবং কোনো কিছু বারবার ঘুরে ঘুরে আসতেছে না, সেই সংখ্যাটাকেও আমরা বলবো অমূলদ সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। জি স্যার, অনেকগুলো কথা ক্লিয়ার। বললাম। স্যার, আচ্ছা, দশমিকের স্যার। পরে সংখ্যা সাপোজ 1001, এই প্যাটার্নটাই যদি বারবার 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 হয় তখনও কি হবে, নাকি শুধু দুই হ্যাঁ, ডিজিটের প্যাটার্নটাই বারবার না বারবার না না, হবে? বারবার যদি হয়, আপনার এক্সাম্পলটা আমি নিচ্ছি, একটু বলেন। 1 স্যার, বলেন 1001 এটাই যদি বারবার ওয়ান প্যাটার্নটা জিরো আসে যে জিরো ওয়ান 01। আবার হ্যাঁ। জিরো জিরো আবার। ওয়ান হ্যাঁ। 001, এইভাবে হ্যাঁ। চলতেছে। তাহলে দেখেন একটা স্পেসিফিক প্যাটার্ন আপনি পাচ্ছেন। প্যাটার্নটা কেমন? এই যে ওয়ানের পরে একটা ওয়ান, এরপরে 0 0, এরপরে দেখেন আবার রিপিট হচ্ছে, তার মানে দেখেন 1 থেকে 00, এই প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। তো যখনই সেম প্যাটার্ন রিপিট হবে, সেম প্যাটার্ন যখন রিপিট হবে, তখন সেটাকে আমরা বলবো আবৃত, অসীম আবৃত দশমিক, এবং সেটা হবে একটা মূলদ সংখ্যা। আর যদি প্যাটার্নটা এরকম হয়, স্যার আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে প্যাটার্নের রিপিটেশন হচ্ছে না, যেমন 1.001 001 এইভাবে চলতেছে। এখানে আপনি দেখেই বুঝতেছেন জিরো একটা করে বাড়তেছে, ব্যাপারটা রিপিটেশন ঘটতেছে। যখন রিপিটেশন ঘটবে না তখন সেটা আবৃত না, অনাবৃত, তখন সেটাকে বলবো অমূলদ সংখ্যা। জি। সবার কাছে ক্লিয়ার জি। তো? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে যে নিচের কোনটা মূলদ সংখ্যা, নিচের কোনটা অমূলদ সংখ্যা। এখন আসেন আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করি। এটা হচ্ছে 41তম বিসিএস এর কোশ্চেন। এটা আমরা প্র্যাকটিস করি, আমরা এই গুণগুলো সবাই পারি। এই গুণ থেকে মোটামুটি মাঝামাঝি একটা করে অঙ্ক আসে। গুণটা খুবই সহজ গুণ, আমরা সবাই জানি, জাস্ট আপনাকে মনে করায় দেয়া কাজ। বিসিএস এর ম্যাথ খুবই সহজ। আপনি একটু সিরিয়াস হলেই ম্যাথে 60 বা 70% বা 65% মার্কস পাওয়া খুবই সহজ। জাস্ট আপনি একটু সিরিয়াস থাকলেই হবে। 0.1, তারপর হচ্ছে 0.33 ইন্টু 7.1, এই গুণটা জাস্ট আমাদের করতে হবে। আর দশমিকের গুণ করা খুবই সহজ, আমরা এদেরকে জাস্ট গুণ করে দিব, আমরা দশমিকটাকে ভুলে যাব। আপনারা পারেন, আমি তারপরে জাস্ট মনে করায় দিচ্ছি, দশমিকটা ভুলে গিয়ে জাস্ট গুণ করবো সংখ্যাগুলো। এখানে আছে 1, এখানে আছে 3.33, পয়েন্ট গুলা ভুলে গেলাম, জাস্ট 333, মানে তিনটা থ্রি আছে। এই ওয়ানের সাথে
তিনটা থ্রি গুণ দিলে তিনটা থ্রি হবে, তার সাথে 7 আর 1 এর গুণ হবে। এখন এটাকে গুণ দেই, তাহলে আসতেছে 3 3 3। তারপরে এটা কাটা, এককের ঘর কাটা, 3 7 21 1 হাতে হচ্ছে 2, 3 7 21 আর 2 23, 3 হাতে 2, 3 7 21 আবার 23। তাহলে আমার গুণফল কত? 3 4 6 3 2। এই হচ্ছে আমার গুণফলটা। অর্থাৎ আমি দশমিক গুলোকে জাস্ট ইগনোর করে চলে গেলাম, জাস্ট আমি সংখ্যাটাকে গুণ করলাম, গুণ করলে আমার গুণফল চলে আসতেছে 2 3 6 4 3। এইবার আমি কনসিডারেশন নিব দশমিকটাকে। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে ঘর একটা, এখানে দশমিকের পরে ঘর দুইটা, এখানে Yeah. দশমিকের পরে টু আরো একটা। পয়েন্ট থ্রি সিক্স ফোর থ্রি অ্যান্সার মেবি। হ্যাঁ, যাই হোক, আনসার যেটা হোক, আমরা জাস্ট একটু নিয়মটা রিভিশন দিচ্ছি। কারণ অনেকেই দেখা গেছে যে আমরা হয়তো বা 8 10 বছর আগে ম্যাথ করছি, ভুলে গেছি, জাস্ট আপনাকে মনে করায় দেওয়া হচ্ছে কাজ। তাহলে দশমিকের পরে আমরা পয়েন্টের পরে দশমিকের পরে আমরা ঘর দেখতে পাচ্ছি একটা, এখানে দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে দুই ঘর, এখানে দশমিকের পরে এক। এদেরকে জাস্ট আমরা যোগ করে দিব। 1 আর 2 মিলে হয় 3, 3 আর 1 মিলে হয় 4। আমার কাজ হচ্ছে এখানে দশমিকের পরে চারটা ঘর রাখা। আমি যদি এখানটায় দশমিক বসায় দিই, তাহলে দশমিকের পরে দেখেন চারটা ঘর আসতেছে। দশমিকের পর যে চারটা ঘর রাখতে হবে আমি কি করে বুঝলাম? এখানে দশমিকের পরে একটা ঘর, এখানে দশমিকের পরে দুইটা ঘর, এখানেও দশমিকের পরে একটা ঘর। তাহলে মোট দশমিকের পরে ঘর আছে চারটা। আমার আনসারেও দশমিকের পরে ঘর থাকতে হবে চারটা। এখানে দশমিকটা বসায় দিলে দশমিকের পরে ঘর থাকে চারটা। তাহলে আমার রাইট আনসার হচ্ছে গ, অর্থাৎ 2.36। আর এই দুটো ওরা লিখে নেই। দেখেন আমরা দশমিকের গুণ থাকলে পারবো কিনা। জি স্যার। পারবো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে সবার কাছে? না জি স্যার, স্যার। আপনার সাউন্ডটা একটু পরপর স্যার, মানে স্লো, মানে একটু স্যার দূর থেকে যখন শোনা যাচ্ছে। নোটটা করতে যাচ্ছেন মেবি তখন একটু স্লো শোনা যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা দেখি। স্যার মাইক্রোফোনটা একটু হয়তো আপ ডাউন করতেছে, করতে। ওকে ওকে, আচ্ছা দেখি না, যদি ঝামেলা হয় আমরা পরে মেজার নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের আরেকটা টাইপের ম্যাথ আমাদের দেখতে হবে। আমরা আসলে দুইটা টাইপ এখন পর্যন্ত দেখলাম। একটা টাইপ হচ্ছে দশমিকের গুণ, এটা মাঝে মাঝে আমাদের করতে দেয়, এরকম আসলে আমরা আশা করি পারবো। সেকেন্ড টাইপ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেকেন্ড না, ফার্স্ট টাইপ আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে কোন একটা সংখ্যা দিয়ে বলবে নিচের কোনটা মূলদ সংখ্যা বা নিচের কোনটা অমূলদ সংখ্যা, সেটা আশা করি পারবো। এখন আমরা চলে আসতেছি থার্ড টাইপের ম্যাথে। আমাদেরকে আহ কতগুলা ভগ্নাংশ দিয়ে বলতে পারে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই ব্যাপারটা আমরা এখন শেখার চেষ্টা করব। কোন দশমিকটা বা কোন ভগ্নাংশটা বড় বা কোন ভগ্নাংশটা ছোট, এটা শেখার চেষ্টা করব। তো এটার জন্য আমাদের আসলে যেটা করতে হবে, আমাদের এখানে কয়েকটা রুল ফলো করতে হবে। ফার্স্ট রুল হচ্ছে, যদি সবার হর সমান হয়, হর মানে নিচেরটা, যেমন হর সমান সবার নিচের হর হচ্ছে 12, তারপরে হচ্ছে 12 12, সবার নিচের হর সমান, এখানে আছে ধরেন 1, এখানে 2, এখানে 3। যদি হর সমান হয় তাহলে কে বড় হবে বলে ফেলেন, সবাই আমরা পারি। যদি যার সবার লব, হর সমান হয়, যার লব লব যে যার বড়, বেশি বড়, লব বড়। লব যার বড় স্যার, লব যার বড় সেই বড় হবে। সেটাই বড় হবে। রাইট, ভেরি গুড, এটা আমরা পারি। চলেন আরেকবার রিভিশন দিই। এবার যদি আমার হর ডিফারেন্ট হয় কিন্তু লব সমান হয়, ধরুন লব আমার এবার 12, যার হর লব ছোট সবার হবে 12, সেটা বড় হবে। এখানে লিখি ধরেন 2 3 4। এখন বলেন তো কে বড়? যার হর ছোট সে বড়। যাই, রাইট, যার হর ছোট সে বড়। তার মানে যদি হর সমান হয় তাহলে লব বড় হলে ভগ্নাংশ বড়, আর যদি লব সমান হয় তাহলে হর যদি ছোট হয় ভগ্নাংশ বড় হবে। এই দুই পয়েন্টে সবাই এগ্রি করি কিনা, ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। স্যার জি স্যার। ক্লিয়ার, ওকে ফাইন। তারপরে আমরা যাই, ধরেন আমাদেরকে এরকম কয়েকটা ভগ্নাংশ দিন। আহ, এখানে 4, এখানে 3, এখানে 5, এখানে 4, এখানে 6, এখানে 5।
তো এই সবগুলো ভগ্নাংশের মাঝে আপনি একটা জিনিস সিমিলার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লব আর হরের পার্থক্য সমান। এখানে লব আর হরের পার্থক্য 1, এখানেও লব আর হরের পার্থক্য 1, এখানেও লব আর হরের পার্থক্য 1। যদি লব আর হরের পার্থক্য সমান হয় তাহলে বলেন তো কোন ভগ্নাংশটা বড় হবে? আরেকটা প্যাটার্ন আমরা দেখতেছি, লব আর হরের পার্থক্য সমান। কি মনে হয় কোন ভগ্নাংশটা বড় হবে? স্যার যেটার সবচেয়ে ছোট সেটা 3/4। না না, এখানে উল্টা হয়ে গেল। সেটা ও যদি ছোট বলতেন তাহলে ঠিক থাকতো। তো যদি পার্থক্যগুলো সেম হয়, লব আর হরের ডিফারেন্স সেম, তখন যেটার লব বড় সেটাই বড় হবে, বা যেটার হর বড় সেটাই বড় হবে। তার মানে আচ্ছা। এই ক্ষেত্রে বড় বড় সংখ্যাগুলো, পার্থক্য তো সমান, সব জায়গায় হুম। পার্থক্য 1 বা সব জায়গায় পার্থক্য 2, এই ক্ষেত্রে বড় সংখ্যা যেখানে আছে সেটাই আসলে বড় সংখ্যা, বড় ভগ্নাংশ। আর যেখানে ছোট সংখ্যা সেটাই ছোট ভগ্নাংশ। দেখেন ক্লিয়ার কিনা? হুম। আরেকটা এক্সাম্পল দিই, কারণ দেখি। ধরেন হচ্ছে 2 আর উম, এখানে স্যার 5। এখানে বড় সংখ্যা বলতে মানে বড় ভগ্নাংশ যেটা সেটা। হ্যাঁ, বড় সংখ্যা মানে লব আর হর যেখানে বড়, ডিফারেন্স তো জি সমান। জি যেখানে সংখ্যাগুলো বড় সেটাই বড়, সেটার মানই বড়। আর একটা জি। এক্সাম্পল দিচ্ছি, দেখেন। এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7। এখন বলেন তো এদের মাঝে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, বা সবচেয়ে ছোট ফোর কোনটা? বাই সেভেন তাই 4/7 হচ্ছে সবচেয়ে বড়, আর 2/5 হচ্ছে সবচেয়ে ছোট। কি করে বুঝছি? বোঝার উপায় একটাই, ডিফারেন্স সমান। এখানেও ডিফারেন্স 3, এখানেও ডিফারেন্স 3, এখানেও ডিফারেন্স 3। ডিফারেন্স গুলো যদি সমান হয় তখন সংখ্যাগুলো যেখানে বড়, দেখেন উপরের তুলনা করলে এখানে বড়, নিচের তুলনা করলে এখানে বড়, সংখ্যাগুলো যেখানে বড় সেটাই বড়, কারণ ডিফারেন্স সব জায়গায় সমান। ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। গুড। ক্লিয়ার না হলে কিন্তু বলতে হবে। আচ্ছা, আর আশা করি ক্লিয়ার হবে। খুবই সহজ জিনিস, বিসিএস খুবই সহজ, শুধুমাত্র একটু মনোযোগ থাকলেই। এরপর যদি দেখেন যে কোনো প্যাটার্নই পড়তেছে না, লব গুলা সমান, না সমান না, হর গুলা সমান, তাও সমান না, তাদের ডিফারেন্স সমান, যেমন আমার এই অঙ্কটা দিছে 41তম বিসিএস এর কোশ্চেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে না, কোনো জায়গায় আসলে সমান দেখতে পাচ্ছি না। দেখি সমান আসলে হয় কিনা। 12 আর 5 আর 12 ডিফারেন্স কত? 7। তারপর হচ্ছে 6 আর 13 ডিফারেন্স কত? এটাও 7। আও, সাত। দেখি মিলতেছে তো, হাই। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা বড় বলেন তো, এই দুইজনের মধ্যে? এটা তো আমরা এখন সিক্স বাই ডিসাইড করতেই থার্টিন পারি। 6/13 বড়, এটা কনফার্ম। ওকে, এটা আমরা বুঝে ফেলছি, 6/13 বড়। বাট আমার 6/13 বড় এইটুকুই এনাফ না, আমার দেখতে হবে সবচেয়ে বড় কি। 3 আর 8-এর ডিফারেন্স কত? 5। পার্থক্য তো মিলতেছে না। তারপর হচ্ছে 11 আর 24-এর ডিফারেন্স কত? এখানে আরো বেশি, মিলতেছে না। তার মানে এইটুকুতে আমি ডিসিশন মেক করতে পারছি আগের নলেজ দিয়ে। এরপর কি করা যায়? এই দুজনের মধ্যে কে বড় সেটা আমরা একটু চেক করে দেখতে চাই। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু হারাহারি গুণন করে দেখতে চাই যে আসলে কোন সংখ্যাটা বড় হয়। এটার সাথে আমরা এটা একটু গুণ করে দেখতে চাই যে সংখ্যাটা কত আসে। তাহলে এইটার সাথে এটাকে গুণ করলে কত আসতেছে? 4, 6, 24-এর 4, হাতে হচ্ছে 2, 6 × 2 = 12 আর 2 14। 144। 14, 144, রাইট। এবার এই দুই পাবলিকের একটু গুণ করে দেখি তো কি আসে। 13 একে 13, হাতে 3, সরি 3 হাতে আছে, আবার 13 একে 13, 146। হ্যাঁ 1 সরি 4 143। 143 হ্যাঁ। 143, রাইট। তাহলে এই দুজনকে গুণ করলে আসে 144, আর এই দুজনকে গুণ করলে আসে 143। তাহলে যেটার গুণফল বড় সেই সংখ্যাটা আসলে বড়। এই গুণটা করে আমরা দেখতে পেলাম বড়কে, এই গুণটা করে আমরা দেখতে পেলাম 144 বড়। তার মানে এই ভগ্নাংশটাই আসলে এর তুলনায় বড়। দেখেন গুণ করে গুণফলটা কোথায় লিখছি? বড় সংখ্যাটা যেই সাইডে আছে গুণফলটা সেখানে লিখছি। সরি, উপরের সংখ্যাটা যেই সাইডে আছে গুণফলটা সেই সাইডে লিখছি। এরপর দেখেন এই যে 143 কার কার গুণফল? এই 13-র সাথে 11। এখন 13-র সাথে 11-কে গুণ করে গুণফলটা কার সাইডে লিখছি? 11 উপরে না, উপরের সংখ্যাটার পাশে লিখছি 143। এরপর আমরা দেখতে পাচ্ছি 144 বড়, তার মানে এই সংখ্যাটা বড়। তার মানে এই ক্ষেত্রে আমার এই দুজনের কম্প্যারিজনে
বড় হচ্ছে 6/30। এটা হচ্ছে বড় সংখ্যা। এইটুকু ক্লিয়ার কি? ক্লিয়ার না হলে অসুবিধা নাই, আমরা তো এটার ক্লিয়ার সাথে স্যার। আবার জি। তুলনা করবো, সমস্যা নাই। কোশ্চেন পরে নিচ্ছি, আগে এটার সাথে কম্পেয়ার করে দেখি। এখন আমার দরকার 3/8 বড় না 6/13 বড়। আমি সমহরও পাচ্ছি না, সমলব পাচ্ছি না, তাদের ডিফারেন্সও সমান পাচ্ছি না। তখন আমার উপায় হচ্ছে বজ্রগুণ। চলেন আমরা আবার একটু বজ্রগুণন করি। এই 6 এর সাথে এই 8 কে গুণ করব। 6 এর সাথে 8 কে গুণ করলে কত হয়? 6 7 সরি 48। 6 8 48। 6 8 48। তাহলে 48 কে আমি কোথায় লিখবো? উপরের সংখ্যাটা যেই সাইডে সেখানে লিখবো। 6 তো এখানে, তাহলে 6 এর নিচে লিখবো 6 8 48। লিখলাম 48। এবার এই 3 এর সাথে আমাকে 13 গুণ করতে হবে। 3 তেরো 39। 39। 39টা আমি কোন সাইডে লিখবো? উপরের 3 সংখ্যাটার বাই 8 সাইডে। এর সাইডে। রাইট, 3/8 এর সাইডে, উপরের সংখ্যার side। এখন দেখতে পাচ্ছি এটা বড়, তার মানে এটার তুলনায় এটা আসলে বড় সংখ্যা, তার মানে সবচেয়ে বড় হচ্ছে 6/30। এটা হচ্ছে রাইট আনসার। দেখেন ক্লিয়ার কিনা, সবাই পারবো কিনা? জি স্যার। তাহলে দেখেন আমরা লজিক অনেকক্ষণ ধরে বুঝতেছি। লজিক আমরা তো ক্লাসে বুঝেই ফেলবো, যে কয়টা লজিক আমাদের না পড়লে হয় না, আমরা সেই কয়টা লজিকে পড়বো, এবং ওই লজিক গুলো আপনি মাথায় রাখলে আশা করি আপনি 65 থেকে 70% ম্যাথ আসলে পেরে আসবেন। কিন্তু এই কাজটা দ্রুত তো করতে হবে। আমি যে 10 মিনিট লাগায় করলাম, আপনি তো পরীক্ষায় 10 মিনিট লাগায় করবেন না। এই দক্ষতাটা আপনাকে গেইন করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা চলেন পরের ম্যাথে চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো প্রবলেম? নো প্রবলেম স্যার। ওকে, নো প্রবলেম হলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, এবার আমাদের এই দুইটা কাজই আসলে খুবই ছোট কাজ, আমরা আশা করি পারবো। নিচের কোনটা ছোট, তারপর হচ্ছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, এটা এখন পারবেন না। একটা 39তম বিসিএস এর কোশ্চেন, আরেকটা হচ্ছে 41তম বিসিএস এর কোশ্চেন। আমার মনে হয় এতগুলা কোশ্চেন এক চ্যাপ্টার থেকে আসে নাই, অন্য কোনো বিসিএস এরটা ভুলে টাইপে 41তম উঠে গেছে। পারবো কিনা সবাই? হুম। হুম। হোপফুলি পারবো। জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে। আচ্ছা, মৌলিক সংখ্যার ব্যাপারটা আসলে খুবই জরুরি, এটা আমরা একটু দেখি। এতক্ষণ আমরা যা দেখছি আমরা মোটামুটি আসলে ডিল করতে পারতাম, এই ব্যাপারটা আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা ডিল করাটা ডিফিকাল্ট। তো মৌলিক সংখ্যা কি আপনি খুব ভালোই জানেন। মৌলিক সংখ্যা কি? সেটা হচ্ছে যেই সংখ্যার উৎপাদক দুইটা। আপনাকে কোশ্চেন করতে পারে মৌলিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর কয়টা, আপনি বলবেন দুইটা। কোন দুইটা? সেই সংখ্যা নিজে এবং ওয়ান। তাহলে যার উৎপাদক দুইটা সে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যেমন 7 একটা মৌলিক সংখ্যা, কারণ তার উৎপাদক দুইটা হয় বা গুণনীয়ক দুইটা হয়। একটা হচ্ছে 7 মানে সে নিজে, আরেকটা হচ্ছে ওয়ান। তাহলে আপনাকে বলেন তো, ওয়ান নিজে কি মৌলিক সংখ্যা? ওয়ান নিজে মৌলিক সংখ্যা না, কারণ ওয়ানের উৎপাদক একটা হয়, সেটা হচ্ছে ওয়ান। সে নিজে ওয়ান আর ওয়ানও ওয়ান। তাহলে ওয়ানের উৎপাদক যেহেতু একটা, দুইটা না, সেই জন্য ওয়ান মৌলিক সংখ্যা না। যাদের উৎপাদক দুইটা বা গুণনীয়ক দুইটা তারা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা আমরা পারবো। এরপর আপনাকে একটু উত্তর দেন, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? 2। দুই। 2, রাইট। এটাও কিন্তু প্রিভিয়াস একটা কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন, অন্য জায়গার কোয়েশ্চেন আর কি। একমাত্র মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যাকে 2। তার মানে আমরা বুঝে ফেলছি কোন জোড় সংখ্যা 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা চেনার উপায়ের মাঝে একটা অপশন কিন্তু আপনি পেয়ে গেছেন, যে নিচের কোনটা মৌলিক সংখ্যা, এরকম কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনি জোড় গুলাকে বাদ দিয়ে দিবেন, 2 ছাড়া অন্য সব জোড় সংখ্যাকে বাদ দিয়ে দিবেন। তাহলে আপনার চিন্তা অর্ধেক হয়ে আসলো। এটা হলো ফার্স্ট ব্যাপার গেল। তারপর সেকেন্ড ব্যাপার যেটা, এই চার্টটা আপনি কষ্ট করে মনে রাখতে পারেন, কারণ অনেক সময় বলে যে 1 থেকে 10-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টা, তখন আমরা খুঁজে বের করার চেয়ে আমরা মুখস্থ করে রেখে দিব 1 থেকে 10-এর মাঝে মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। তারপর অনেক সময় বলে থাকে 1 থেকে 100-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টা, এটা পরীক্ষা আসা কোশ্চেন। 1 থেকে 100-এর মাঝে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। 25টা, রাইট।
তো এরকম অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। ডাইরেক্ট কোশ্চেন চলে আসলে তো আসলে কোনো ব্যাপার না, আমরা ডাইরেক্ট এরকম আনসার করে দিব। আর এটাকে আমরা অনেক সময় ফোন নাম্বার আকারে মনে রাখি, 4422322321, বা অনেক সময় আমরা এভাবে মনে রাখি 4422 322 321, 4422 322 321। তার মানে 91 থেকে 100-র মাঝে মৌলিক সংখ্যা কয়টা? একটা। এই একটা উপায় আমাদের হতে পারে। ঠিক আছে, মৌলিক সংখ্যার রিলেটেড এরকম কিছু কোয়েশ্চেনও পরীক্ষায় আমাদের আসে। তারপর থার্ড টাইপের কোশ্চেন বা জটিল কোশ্চেন যেটা আসলে আসে, নিচের কোনটা মৌলিক সংখ্যা, কয়েকটা অপশন দেয়া আছে, সেখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে মৌলিক সংখ্যা কোনটা। আমরা এখান থেকে ধরেন একটা এক্সাম্পল নেই, 97 নিয়ে আসেন, কাজ করি। আমরা একটু চেক করে দেখতে চাই 97 সংখ্যাটা মৌলিক কিনা। একটু দেখি ফাঁকা পেজ আছে কিনা পরের স্লাইডে। ফাঁকা ওইভাবে নাই, আচ্ছা যাক, সমস্যা নাই। আমরা ধরেন 97, এই সংখ্যাটা নিয়ে আমরা একটু চেক করে দেখতে চাই এই সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা। এখন এই সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা একটু ভালো করে মনোযোগ দিবেন ভাইয়ারা, এটা আমাদের খুবই জরুরি আর কি। কিছু ক্ষেত্রে আসলে ডিফারেন্স তৈরি করে যে পড়ে যাচ্ছে আর যে পড়ে যাচ্ছে না। এটা হচ্ছে সেরকম একটা কোয়েশ্চেন, যে পড়ে যাবে সে পারবে, যে পড়বে না সে আসলে অনেক মেধাবী হলেও আসলে পারবে না, বা আন্ডার গ্রেডে বা ক্লাস 9-10-ও আসলে এগুলো পড়ে আসা হয় না। ওইরকম একটা টপিক হচ্ছে এটা। যেমন ধরুন আমাকে জিজ্ঞেস করতে পারে 97 একটা মৌলিক সংখ্যা কিনা। 97 মৌলিক সংখ্যা কিনা আমি কি করে বুঝবো? আমাকে আপনারা একটু বলেন তো, কোন সংখ্যাকে বর্গ করলে 97 এর ইমিডিয়েট উপরে হয়? এমন একটা সংখ্যা বলেন তো যাকে স্কোয়ার করলে 10 97 এর ঠিক আগে হয়, 10 ঠিক ইমিডিয়েট 10 পরে 10 হয় না। 10, এক্স্যাক্টলি রাইট। 9 কে স্কোয়ার করলে কি হয়? 97 এর আগে থাকে। 10 কে স্কোয়ার করলে 97 এর ঠিক পরে থাকে। তাহলে আমরা 97 ঠিক পরে থাকে এমন সংখ্যাটা হচ্ছে 10। এখন আমাদের আসলে 97 মৌলিক সংখ্যা কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য আমাকে দেখতে হবে আহ 2 থেকে 10 পর্যন্ত এমন কোন সংখ্যা আছে কিনা যেটা দ্বারা 97 বিভাজ্য। 2 থেকে 10 পর্যন্ত এমন কোন সংখ্যা আছে কিনা যারা 97 দ্বারা বিভাজ্য। এখন 2 থেকে 10-এর মাঝে আমার আসলে সবাইকে নিয়ে চেক করতে হবে না। আমার চেকিং পয়েন্ট হচ্ছে শুধুমাত্র বিজোড় গুলো, যেমন 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। 9 আমার আলটিমেটলি দেখতে হবে 97 সংখ্যাটা 3, 5, 7 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা। যদি 97 সংখ্যাটা 3, 5, 7, 9 দ্বারা বিভাজ্য হয়, এদের মধ্যে যে কোনো একজনকে দ্বারা বিভাজ্য হয়, তাহলেই 97 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা না। আর যদি এই 4 জনের কাউকে দ্বারাই বিভাজ্য না হয়, তাহলেই 97 সংখ্যাটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সিলিং পয়েন্ট আমরা কি করে বের করলাম? যে কাকে স্কোয়ার করলে 97 এর ইমিডিয়েট পরে হয়? নিশ্চয়ই 10 কে স্কোয়ার করলে 97 এর ইমিডিয়েট পরে হয়। 11 কে স্কোয়ার করলে তো ইমিডিয়েট পরের চেয়েও ক্রস করে যাচ্ছে। আবার 9 কে স্কোয়ার করলে তো ইমিডিয়েট আগে থাকতেছে। তাহলে আমার ট্র্যাকিং পয়েন্ট হচ্ছে ইমিডিয়েট পর পর্যন্ত, তার মানে এই 10 পর্যন্ত। আর আমাকে দেখতে হবে 2 থেকে 10-এর মাঝে কাদেরকে, এদের মাঝে এমন কেউ আছে কিনা যাকে দিয়ে 97 বিভাজ্য। এখন আমি চেক করার সময় যেহেতু সংখ্যাটা বিজোড়ই হবে, 2 ছাড়া অন্য কেউ মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা না, তাই আমি এদের মাঝে বিজোড় গুলাকে চুজ করব। 3, 5, 7, 9 এদেরকে চেক করলেই হয়ে যাবে। এখন এই 97 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা খুব সহজেই বুঝতে পারি। এর অঙ্কগুলাকে যোগ করব, যোগ করে যদি দেখি 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরা সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলোর মধ্যে কি আছে? 9 আছে আর 7 আছে। 9 আর 7-এর যোগফল কত? 9 আর 7-এর যোগফল হচ্ছে 16। 16 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে পুরা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা বিভাজ্য বের করার উপায় আমরা সবাই জানি, কেউ না জানলে আমাকে নক দিবেন। 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার উপায়টাও সেম। অঙ্কগুলার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল মানে কি? এই 9 আর 7 এদের যোগফল 16। 16 তো আর 9 দ্বারা বিভাজ্য না, তাই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য না। এরপর 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত, এককের ঘরে 0 অথবা 5 থাকলে পুরো সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0ও নাই, এককের ঘরে 5ও নাই, তার মানে পুরো সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য না। এখন দেখার বিষয় পুরা সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা।
সাত দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার উপায় কেউ জানেন? ধরেন আমরা দেখি, কারণ এটা আসলে একটু কমন না, একটু আনকমন, সেই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য দ্বিগুণ কিনা? বিয়োগ করে, হ্যাঁ, হ্যাঁ, দ্বিগুণ রাইট, বাকি সংখ্যা থেকে বিয়োগ। রাইট, রাইট। তাহলে সাত দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? আমরা কি করব, এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে ডাবল করে ফেলবো। এককের ঘরের সংখ্যাটাকে ডাবল করে ফেললে কত আসতেছে? 14। তো এরপরে সাতের কাজ শেষ, মানে এককের ঘরের কাজ শেষ। এককের ঘরে যাই থাকবে না কেন তাকে ডাবল করব। ডাবল করে বাকি অংশ থেকে বিয়োগ করব। বাকি অংশ থেকে বিয়োগ করলে কত আসতেছে? 9 থেকে 14 চলে গেলে থাকে হচ্ছে -5। এই বিয়োগ ফল যদি সাত দ্বারা বিভাজ্য হতো তাহলে পুরো সংখ্যাটাই সাত দ্বারা বিভাজ্য হতো। তা আমরা দেখতে পাচ্ছি বিয়োগ ফল সাত দ্বারা বিভাজ্য না, তার মানে পুরো সংখ্যাটাই সাত দ্বারা বিভাজ্য না। তার মানে এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য না, তার মানে 97 একটা মৌলিক সংখ্যা। চলেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ওরা পাশের পেজে মনে হয় জায়গা একটু বেশি, আমরা সেখানে গিয়ে একটু এক্সাম্পলটা দেখে আসি। ওকে, এখান থেকে আমরা আরেকটু এক্সাম্পল দেখি, তাহলে মাথায় ক্লিয়ারলি ঢুকবে। ধরেন আমাদেরকে দিচ্ছে একটা সংখ্যা 117। আমাকে বললো 117 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, অথবা নিচের কোনটা মৌলিক সংখ্যা, আমাদেরকে 3-4টা অপশন দিছে। এর মাঝে আমার সন্দেহ হচ্ছে 117 নেই, এটা মৌলিক সংখ্যা কিনা আমরা জানি না। তো এটা মৌলিক সংখ্যা কিনা আমরা চেক করতে চাই। চেক করার জন্য ফার্স্টে আমরা সিলিং পয়েন্ট বের করতে চাই। তাকে স্কোয়ার করলে 17-র ইমিডিয়েট আগে আসবে, 117-র ইমিডিয়েট পরে আসবে। বিয়োগ রাইট, 11, তাই না? কারণ 11 স্কোয়ার হচ্ছে 121, যেটা 121। 117-র ইমিডিয়েট পরে। তার মানে আমার চেকিং পয়েন্ট হচ্ছে 3 থেকে 11 পর্যন্ত। এবং আমাদের আসলে পরীক্ষায় মোটামুটি ওই 11 পর্যন্তই সিলিং থাকে, কারণ এর চেয়ে বড় হয়ে গেলে তখন এটা আসলে আনসার করার মতো অবস্থা থাকে না। এই জন্য, আর যেহেতু আপনাকে সময়ও দিচ্ছে না, ক্যালকুলেটরও দিচ্ছে না, সেই কারণে আপনাকে ওই 11 পর্যন্তই আসলে সিলিংটা থাকে বিসিএস পরীক্ষাতে স্পেশালি। তাহলে আমার 11 পর্যন্ত চেক করতে হবে। চেকিং পয়েন্ট হচ্ছে 3, অবশ্যই 3 আমার চেকিং পয়েন্ট। তারপর আমার চেকিং পয়েন্ট হচ্ছে 5, আমার চেকিং পয়েন্ট হচ্ছে 7, আমার চেকিং পয়েন্ট হচ্ছে 9, এবং আমার চেকিং পয়েন্ট হচ্ছে 11। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু চেক করে ফেলি। 7 আর 1 8 আর 1 9। 9 3 দিয়ে বিভাজ্য। ওই বেটা তো 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। তার মানে 3 দ্বারা বিভাজ্য যেহেতু হয়ে গেছে, ওই বেটা মৌলিক সংখ্যার না আমরা জানি। তা 3 দ্বারা বিভাজ্য তো আমরা বুঝলাম। এবার আমরা 9 দ্বারা বিভাজ্য বের করার উপায়ও সেম। আপনি বুঝে ফেলছেন এটা মৌলিক সংখ্যা না, তাহলে আমরা এটার 19 বানাই আসেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 আর 2 11। 11 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে বেটা 3 দ্বারা বিভাজ্য না, এবং 9 দ্বারা বিভাজ্য না। এখন 5 দ্বারা বিভাজ্য না সেটা আমরা বুঝছি, কি করে বুঝছি 5 দ্বারা বিভাজ্য না? সেটা বোঝার উপায় হচ্ছে এককের ঘরে 0 বা 5 নাই, থাকলে 5 দ্বারা বিভাজ্য হতো। এখন আমাদের মূল টার্গেট যেটা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা মুখে মুখে করতে চাই। মুখে মুখে তো আর আপনারাই আপনাকে বিভাজ্য দেখাতে দাও। পারতেছি না, আমরা লিখে লিখে মুখে দেখাবো আর কি। তাহলে এইখানে নিয়মটা কি? নিয়মটা প্র্যাকটিস করে আসলে মূল টার্গেট ছিল। এককের ঘরে 9 আছে, 9 কে আমরা ডাবল করব। 9 কে ডাবল করলে কত হয়? 9 কে ডাবল 18। করলে হয় 18 হয়। এরপরে এই 9 এর কাজ বাদ, ওকে আমরা ভুলে যাব। রেস্ট অফ দ্য পার্ট যে ছিল তার কাছ থেকে এই এককের ঘরে ডাবলটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে -7। -7। এই বিয়োগ ফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি বিয়োগ ফল 7 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরা সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য ছিল। তার মানে 119 এই বেটাও আসলে মৌলিক সংখ্যা না। তাহলে 7 দ্বারা বিভাজ্য ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা একটু বড় সংখ্যা বানাই 7 দ্বারা বিভাজ্য। এগুলো ছোট সংখ্যা তো মজা পাচ্ছেন না মনে হয়। আমরা শেখার জন্য জাস্ট আর একটু সংখ্যা বড় বানাই আসেন। আহ ধরেন একটা সংখ্যা লিখি, 1 2 3 5, একটু বড় করলাম আর কি। এখন আমরা দেখতে চাই সংখ্যাটা আসলে 7 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, এককের ঘরে 5 আছে, 5কে বাদ দিয়ে আমরা তাকে ডাবল করে ফেললাম, হয়ে গেল 10। এবার বিয়োগ করি।
123 থেকে 10 গেলে কত থাকে? 113। এখন 113 কি 7 দ্বারা বিভাজ্য? এটাও তো আসলে মাথায় আসতেছে না 113 7 দ্বারা বিভাজ্য কিনা। তো যখন দেখবো যে না আমার মাথায় আসলে আসতেছে না 113 7 দ্বারা বিভাজ্য কিনা, তখন আমরা কাজ সেম প্রসেসটাকে রিপিট করব। হুম রিপিট মানে কি, এককের ঘরে 3 আছে, 3কে ডাবল করলে হবে 6। এবার এইটার কাজ শেষ। এবার হচ্ছে 11 থেকে 6 গেলে থাকে 5। এই বিয়োগফলটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য না, তার মানে পুরা সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য ছিল না। ক্লিয়ার কিনা বলেন? 7 দ্বারা বিভাজ্যর হুম জি ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে। জি এবার আমরা দেখতে চাই 11 দ্বারা বিভাজ্য কিনা। যদি আমার লাগতেছে না 7 দ্বারা বিভাজ্য হয়ে গেছিল, তাই সে মৌলিক সংখ্যা না, আমরা শিওর। বাট আমরা এখন একটু দেখতে চাই 11 দ্বারা বিভাজ্য কিনা, জাস্ট একটু চেক করার জন্য আর কি, শেখার জন্য। একটা সংখ্যা লিখি, ধরেন আন্দাজে 7 5 3 2, তারপর কি লেখা যায় 8, এরকম একটা সংখ্যা লিখলাম। আমরা শিখতে চাই 11 দ্বারা বিভাজ্য কিনা। কারণ আমাদের দরকার হয় কি, বিজোড় সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হয় কিনা এটা চেক করার দরকার হয়, এবং আমরা দ্রুত চেকটা করতে চাই। এবং এটা আমাদের অনেক সময় বড় ক্যালকুলেশনের কাটাকাটিতেও হেল্প করবে। এখন এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু সহজে বুঝতে চাই। আমরা কি করব? আহ প্রথমে একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে তাদের যোগ বিয়োগ করব। ধরুন আমি প্রথমে 7কে যদি নিতে চাই, 7কে নিলে একজন করে গ্যাপ দিব। 7কে নিব, 3কে নিব, আর 8কে নিব, নিয়ে এদেরকে যোগ দিব। জোর 7 3 পজিশন 10, বিজোড় পজিশন 7 আর 3 10, আর 8 18। এই আমরা পেলাম যোগফল 18। তাহলে আমরা একজনকে গ্যাপ দিয়ে যোগটা দিব। এরপরে যাদেরকে আমরা গ্যাপটা দিয়েছিলাম তাদেরকে যোগ দিব। গ্যাপে পড়ছে কে? 5, গ্যাপে পড়ছে হচ্ছে 2। তাহলে 2 5 আর 2, 7 এদের যোগফল হচ্ছে 7। এইবার এদেরকে আমরা বিয়োগ দিব। 18 থেকে যদি 7 চলে যায় থাকে কত? 11। এই 11 বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরা সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে পুরা সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য ছিল। দেখেন 11 দ্বারা বিভাজ্যটা ক্লিয়ার কিনা। আরেকটা করা দরকার আসলে, একটা এক্সাম্পলে ক্লিয়ার হয় না, ব্যাপারগুলো একটু জটিল। একটা এক্সাম্পল বানাই আসেন। ধরেন 6 5 3 1, আর কি দেওয়া যায়? বলেন কি দিব? স্যার আট 9। দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা দিলাম আরেকটা 8 যান। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা এটা ধরতে পারা। বা ধরেন অনেক বড় একটা অঙ্ক দিয়ে দিছে, পিলিতে হয়তো বা দিবে না, রিটেনে দিতে পারে, এটা কাটা যাবে কিনা 11 দ্বারা এটা বুঝতে পারতেছি না। আমরা একটু চোখের নিমিষে এই ব্যাপারটা একটু চেক করতে চাই। তাহলে আমরা একটা করে সংখ্যা নিব, আর একটা করে গ্যাপ দিব। ধরেন 6কে যদি নেই, 5কে গ্যাপ দিয়ে আবার 3কে নিব, আবার 9কে নিব, 8কে আবার গ্যাপ দিব, মানে একজনকে নিব একজনকে গ্যাপ দিব, দিয়ে এদেরকে যোগ দিব। তাহলে 6 আর 3 9, 9 9 18। ওকে, 18। এরপরে হচ্ছে আমরা গ্যাপ যাদেরকে দিচ্ছি তাদেরকে নেই। 5 আর 1 6, 6 আর 8 কত হয়? 8 আর 6 হচ্ছে 14, তাই না? তাহলে নিলাম 14। এবার এদের বিয়োগফল বের করব। বিয়োগফল কত? 4। যেহেতু বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য না, তাই পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য না, তার মানে 11 দ্বারা কাটাকাটির প্ল্যানটা বাতিল। ক্লিয়ার কিনা একটু বলবেন? জি স্যার ক্লিয়ার স্যার যদি তাহলে 11 পর্যন্ত, 11 পর্যন্ত বিভাজ্যতাটা এটা মাথায় রাখলে মোটামুটি কোন সংখ্যাটা মৌলিক বা কোন সংখ্যা মৌলিক না এটা আমরা বের করে আসতে পারবো। আর এমসিকিউ এর জন্য আপনারা একটু এই চার্টটা মুখস্থ রাখবেন। এই চার্ট থেকে অনেক সময় কোশ্চেন আসে। আর এগুলো আসলে মুখস্থ খুব একটা করার দরকার নাই। এগুলো আপনি ওই জাস্ট দেখলে আসলে বুঝে ফেলবেন। কারণ আপনাকে যখন বলবে 37 এটা পূর্ণ সংখ্যা কিনা, 37 মানে আসলে 7 এর স্কোয়ার 49, তার মানে 3 থেকে 7 পর্যন্ত কয়েকটা সংখ্যা আছে, এগুলোর কাউকে দ্বারাই বিভাজ্য না, আপনি দেখি বুঝে ফেলবেন। আপনার আসলে মনে রাখার খুব একটা দরকার হবে না। আর কয়টা করে সংখ্যা আছে কত থেকে কতর মাঝে, এটা একটু মুখস্থ রাখলে আপনি ফার্স্ট আনসার করতে পারবেন। এটা মুখস্থ রাখা আসলে জরুরি। এবার আসলে আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা স্যার, কি তাহলে আলোচনাগুলো করলাম? 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, বা এরকম কোনো প্রশ্ন আসতে পারে কিনা? না, এরকম আসার সম্ভাবনা কম, বাট এরকম আসলে লিস্ট আছে, আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি। বাট আমার মনে হয় দরকার নেই, 1 থেকে 100-র মাঝে আসলে আসবে, এর চেয়ে বেশি আসার চান্স খুব কম।
খুবই রেয়ার কেস। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল আসতে পারে কিনা স্যার? না, এটা আসার সম্ভাবনা নাই। আর আসলেও ছেড়ে দিবেন। আপনাকে আসলে কিছু ক্ষেত্রে কয়টা বল খেলবেন, কয়টা বল ছাড়বেন, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কিছু প্রশ্ন আসে অঙ্ক করার জন্য, কিছু অঙ্কের কোয়েশ্চেন আসে এগুলো ছাড়ার জন্য। তো যদি তাদের সমষ্টি বের করতে বলে, ওটা আলটিমেটলি ছাড়ার জন্য বলছে। আমাদের কিন্তু এক্সাম হলে এই ব্যাপারটাও খুব খেয়াল রাখতে হবে। আমাদেরকে অনেক সময় এরকম বিভ্রান্ত করার জন্য কোয়েশ্চেন দিবে, সব কোয়েশ্চেন আনসার করার জন্য দিবে না। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন কোয়েশ্চেনটা ছাড়বেন, পারার পরেও ছাড়বেন, খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো। আচ্ছা চলেন আমরা দেখি পরের কোয়েশ্চেন, 39তম বিসিএস এর কোয়েশ্চেন, ডাক্তারদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি বের করো। তার মানে এখানে দেখেন সমষ্টি বের করতে বলতেছে। এক্সাম হলে যদি আপনার প্রিপারেশন না থাকতো, বা আপনি এক্সাম হলে যদি সেই কি ফিল করতেন, তাহলে এই কোশ্চেনটা আপনি ছেড়ে দিবেন। আমার সাজেশন হচ্ছে, এক্সাম হলে আপনার মাথা খুব ভালো কাজ যদি না করে, তাহলে এটা ছেড়ে দেওয়া ভালো। ওরা বলছে আমাকে 10 থেকে 60-এর মাঝে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি বের করতে। তাহলে 10-এর পরের সংখ্যাটা একক স্থানে 9 আছে এমন সংখ্যাটা 19, এবং 19। 19 মৌলিক সংখ্যা আমরা চিনি। জি। এরপরে আছে 29, 29। একক স্থানে 9, 29 সেটাও মৌলিক সংখ্যা আমরা জানি। 59। এরপরে আছে 39, কিন্তু 39 তো মৌলিক সংখ্যা না, এটাও আমরা জানি। 3 তেরো 39, অটো মাথায় আসে, এটা বাদ। তারপরে হচ্ছে 39-এর পরে আসবে 49, 7 7 49, এটাও মৌলিক সংখ্যা না আমরা জানি। এককের ঘরে 9 আছে কিন্তু মৌলিক সংখ্যা তো না। তারপরে আসলে আছে 59। এখন 59 কি মৌলিক সংখ্যা? জি জি স্যার। 59 মৌলিক সংখ্যা। যদি একটু কনফিউজড হন তাহলে একটু চিন্তা করেন 59 আসলে কোথায় গিয়ে পড়ে। 8 8 64, তার মানে আমাকে আসলে চেক করতে হবে কতটুকু। জাস্ট আপনার চিন্তাটা আমি বলতেছি, আপনি তো আসলে করবেন না, চিন্তায় করবেন আর কি। 8 8 64, তার মানে আপনি 7 পর্যন্ত চিন্তা করবেন। 3 থেকে 3 5 7, বেটা আসলে 7 8 56, 7 দিয়ে তো যাবেই না, এককের ঘরে 5ও নাই, এই বেটা 3 দিয়েও যায় না, তার মানে ও মৌলিক সংখ্যাই হবে। যদি কনফিউজড হয়ে যাই, তখন আমি অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ দিব না, জাস্ট ওই 3টা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে কনফার্ম হয়ে যাব। এরপর যোগ দেন, যোগ দিলে যা আসবে তাই আনসার। এবং দেখেন আপনাকে শুধু ও ওই খোঁজার ক্ষেত্রে বা 49 আর 39-কে চেনেন কিনা ওইটুকু কষ্ট দিতে চায়, বাকি কষ্টই দিতে চায় না। কারণ 3টা 9-এর যোগ দিলে কত আসে? 27 7 আসে। এককের ঘরে 7 আছে শুধুমাত্র ঘ অপশনে, অন্য কোনো অপশনের এককের ঘরে 7 নাই। তার মানে ওইগুলো আনসার আসলে হইতেও পারে না, পুরো যোগটা আপনার করার দরকার নেই। ক্লিয়ার কিনা সবার কাছে? ক্লিয়ার স্যার। ওকে, তারপরের কোয়েশ্চেন, এটা অনেক আগের কোয়েশ্চেন, 27তম বিসিএস এর কোয়েশ্চেন। সেটা হচ্ছে 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? তাহলে 60 এবং 80-র মাঝে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা নিতে হবে, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা নিতে হবে। শুধু নিলেই হবে না, তাদের বিয়োগ ফল বের করতে হবে। তাহলে 60-এর ঠিক পরে যে মৌলিক সংখ্যাটা আছে, 60-এর ঠিক পরে যে বেটা আছে ওইটা সবচেয়ে ছোট। 60 তো আর হবে না, জোড় সংখ্যা হবে না। তাহলে 61, 61 কি মৌলিক সংখ্যা? জি স্যার। জি 61 স্যার। মৌলিক সংখ্যা। এইবার আমি 80 থেকে 80 তো আর জীবনে মৌলিক সংখ্যা হবে না, 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা তো মৌলিক সংখ্যাই না। তাহলে একটু নিচের দিকে নামি, 79। 79, 79 ইয়েস স্যার। 79 কি মৌলিক সংখ্যা? ইয়েস স্যার। 79 মৌলিক সংখ্যা, রাইট। এবার এদের বিয়োগফল বের করব। বিয়োগফল বের করলে এককের ঘরে আসবে 8, 18। পরেরটা না করলেও হয়, এককের ঘরে 8 আলো অপশন একটাই। জি স্যার। তার মানে স্যাররা কিন্তু আমাদেরকে খুব বেশি বিপদে ফেলবে না, টেনশন নাই। এরপর চলেন দেখি আমরা 43 এবং 60-এর মাঝে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টা, কয়টা মৌলিক সংখ্যা 43 এবং 60-এর মাঝে আছে। তাহলে আমাদের দেখতে হবে 50 থেকে 60-এর মাঝে কয়টা আছে, আর আপনার 40 থেকে 50-এর মাঝে কয়টা আছে। খুবই সহজ, কিন্তু 40 থেকে 50-এর মাঝে দেখেন আপনার 41টাকে বাদ দিতে হবে, 43 থেকে শুরু করতে হবে। তাহলে 40 থেকে 50-এর মাঝে যে কয়টা আছে সেখান থেকে একটা কম, আর পরেরটা করতে হবে। তার মানে ওই লিস্টটা আমাদের মনে রাখতে পারলেই হবে। আর লিস্টটা খুব সহজ, 4 4 2 2, 322 321। এই তো, পারবেন না? জি স্যার।
ওকে, তার মধ্য আর পর্যন্ত এটা একটু ঝামেলা বাজে। কোনটা? এই যে 43 থেকে আরেকবার ভাই। 60 এর মধ্যে অনেক সময় এত থেকে এত পর্যন্ত ও বলে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, রাইট 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 রাইট, ভালো ভালো পয়েন্ট বলছেন, আমিও ভুল করে ফেলতেছিলাম। হ্যাঁ, 43 থেকে 60-এর মধ্যে মানে 43 এবং 60 এই দুই বাটা বাদ, মাঝখানেরটা নিতে হবে। তার মানে আমাদের 50 থেকে 60-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টা আছে? তিনটা। তিনটা স্যার। তিনটা। ওকে, 40 থেকে 50-এর মাঝে মৌলিক সংখ্যা তিনটা কয়টা আছে। আছে? তিনটা স্যার। এখানে তিনটা থাকলেও দেখেন আমাকে বলছে 43 এবং 60-এর মধ্যে, তার মানে 43 আর 60 বাদ, ইন বিটুইন। তাহলে এখান থেকে দেখেন আমার 41 বাদ যাবে, 43 এখানে বাদ যাবে। 41 আছে, 43ও বাদ যাবে, এই দুই বাটা বাদ। তাহলে থাকবে কয়টা? একটা। তাহলে আমার আনসার কত? 4। 3 আর 1 4। আর যদি বলতো 43 থেকে 60 পর্যন্ত, তখন কি হইতো? 43ও ইনক্লুডেড, 60ও ইনক্লুডেড। যেমন ওই যে 10 থেকে 60 পর্যন্ত বলছে, তার মানে আমার বিবেচনায় 60ও থাকবে, 10ও থাকবে, এবং তাদের মাঝে যারা আছে সবাই বিবেচনাধীন। আর যদি স্যার বলে স্যার এটা আবার 50 একটু বলা থেকে যায় মানে 60 এর মধ্যে তিনটে না দুইটা স্যার? স্যার দুইটা দুইটা হবে, তো মনে হয় 50 থেকে 50 থেকে 60 60-এর পর্যন্ত মধ্যে দুইটা। দুইটা। দুইটা তো। আচ্ছা আচ্ছা, যেটা হয় আর কি। 40 থেকে 50 তিনটা। আচ্ছা, 50 না থেকে এখানে 60-এর মধ্যে দুইটা আছে স্যার। 60 থেকে 70-এর মধ্যে দুইটা আছে স্যার। আচ্ছা, সংখ্যা যেটাই থাকুক, ওটা তো এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা ওই যে চারটা দেখলেই হয়ে যাচ্ছে। এখানে আমাদের লজিক যেটা আমরা খুঁজতেছি সেটা হচ্ছে 43 থেকে 60-এর মধ্যে, তার মানে আমার বিবেচনার মধ্যে 43ও বাদ, 60ও বাদ, এদের মাঝে যারা আছে তাদের নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। 43 আমার হিসাবের বাইরে, 60ও আমার হিসাবের বাইরে, এদেরকে নিয়ে আমরা হিসাবটা করবো না। আর যদি বলতো 43 থেকে 60 পর্যন্ত, ঠিক যেমন এই কোশ্চেনটায় বলছে 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত মানে আমি 10-কেও বিবেচনায় নিচ্ছি, 60-কেও বিবেচনায় নিচ্ছি, তাদের মাঝে যারা আছে তাদেরকেও বিবেচনায় নিব। ক্লিয়ার কিনা এইটুকু? জি। ওকে, স্যার আমি তাহলে জোরের বিষয়টা ক্লিয়ার না, আবার একটু বলা যাবে যে আপনি যে স্যার যে মানে বাদ দিয়ে তারপর যে তিনের সাথে এক যোগ করলেন স্যার, এই বিষয়টা আবার একটু বলা যাবে? ও 3-এর সাথে এক যেটা যোগ করলাম, আচ্ছা আমরা এটা একটু যদি দেখি। আমাকে বলছে 43 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, আমরা একটু লিস্টটা দেখে আসি, চলেন লিস্টটা দেখে আমরা হিসাবটা করি, তাহলে ভিজুয়ালাইজেশনটা ভালো আসবে। আমার টার্গেট কি? 43 এবং 60-এর মধ্যে। 43 আমার হিসাবের বাইরে, 60 আমার হিসাবের বাইরে। আমার এখন এখানকার মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার 51 থেকে 60 এদের মাঝে তো মৌলিক সংখ্যা তিনটে আছে হওয়ার কয়টা? কথা ভালো স্যার। দেখি না, যে কয়টা হয়। 51 থেকে 60 এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? দুইটা। 60 তো আর মৌলিক সংখ্যা না, 60 আমার হিসাবে বাদ। 60 সব দিক দিয়েই বাদ, আসলে 60 নিজে মৌলিক সংখ্যা না, সেই জন্যও বাদ। আর আমার হিসাবের ভেতর তো 60টা আসলে আসবেই না। আসবে কি? 43 এবং 60-এর মধ্যে যারা আছে, মধ্যের পাবলিক আসবে। 60ও আসবে না, 43ও হিসাবে আসবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি 51 থেকে 50-এর মাঝে আমার কাছে মৌলিক সংখ্যা আছে দুইটা। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি 41 থেকে 50-এর মাঝে মৌলিক সংখ্যা আছে তিনটা। ভালো কথা। 41 থেকে 45-এর মাঝে মৌলিক সংখ্যা আছে তিনটা। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 41 আমার রেঞ্জের বাইরে, তাহলে 41 বাদ যাবে। 43 আমার রেঞ্জের বাইরে, 43ও বাদ যাবে। তাহলে এখানে আছে কয়টা? একটা। একটা। সেই একটা এর সাথে যোগ দিচ্ছি। তাহলে 43 এবং 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? তিনটা। তিনটে আছে। আর যদি বলতো 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 43 থেকে শুরু হবে আমার হিসাব নিকাশ, 60-এ গিয়ে শেষ হবে। চারটা হতো স্যার। 43-এ গিয়ে শুরু হবে, 60-এ গিয়ে শেষ হবে। তখন আমার এই 43 বাদ যাবে না, তখন আমার আনসার হবে 4টি। ক্লিয়ার কিনা? জি। স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে মধ্যে এবং আহ পর্যন্ত। পর্যন্ত ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তাহলে আমার এখানে আনসার হচ্ছে, আনসার এই যেখানে আনসার ভুল আছে, আমাদের আনসার হবে তাহলে কি? তিনটি। তিন হবে। তিনটি হবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার।
ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে লসাগু গসাগু পার্ট যদি আমরা আসি, মৌলিক সংখ্যা আমরা যতটুকু দেখলাম মোটামুটি আশা করি পারবেন। এরপর যদি আমরা আসি, এগুলো সংখ্যার সূত্রগুলো আপনারা জানেন, যে দুইটা সংখ্যার গুণফল সমান হবে লসাগু ইন্টু গসাগু। দশমিক। রাইট। এটা কিন্তু ওই বীজগাণিতিক এক্সপ্রেশনের জন্য আবার প্রযোজ্য না। বীজগণিতে থাকে না এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে আহ এ বি ইন্টু এ প্লাস বি, এগুলোর ক্ষেত্রে কিন্তু সংখ্যা দুটার গুণফল আর তাদের লসাগু গসাগু গুণফল সমান হবে না। এগুলো হচ্ছে নিউমেরিক্যালের জন্য সত্য। তারপর হচ্ছে ভগ্নাংশের লসাগু মানে কি, লব গুলার ভগ্নাংশের লসাগু বের করতে বললে আপনি লবের লসাগু বের করবেন, আর হরের উল্টাটা গসাগু বের করবেন। আবার যদি বলে ভগ্নাংশের গসাগু বের করতে, তখন আপনি যেটা বের করতে বলে লবের ক্ষেত্রে সেটা করে লব দিবেন। নিয়ে কাজ করবো রাইট, শুধুমাত্র। লব নিয়ে কাজ করব আর হরে উল্টা কাজ করে দিব। তো এগুলো হচ্ছে মোটামুটি বেসিক আমরা পারি। আমরা আসলে আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করি, ম্যাথ আমরা পরে দেখতেছি। এখন আসলে আমাদের গ্যাঞ্জাম লাগবে কোথায়, যে অঙ্কটা আসলে লসাগু না গসাগু সেটা চিনতে আসলে গ্যাঞ্জামটা লাগবে। মাঝে মধ্যে লাগে আর কি, সবার যে লাগবে নট দ্যাট। একটা অঙ্ক সেটা লসাগুর অঙ্ক, আপনি কিভাবে বুঝবেন? লসাগুর অঙ্ক বোঝার উপায় হচ্ছে, দেখবেন যেই সংখ্যাটা বের করতে বলে সেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। যেই সংখ্যা বের করতে বলে, বের করা সংখ্যা অনেকগুলোই বের করা সম্ভব, অনেক সংখ্যাই বের করা সম্ভব, কিন্তু লসাগু যখন বের করতে বলবে তখন অনেক পসিবল জিনিসের মাঝে সবচেয়ে ছোটটা বের করতে বলবে। অনেকগুলো সংখ্যাই বের করা সম্ভব, কিন্তু দেখবেন বলবে যে এদের মাঝে সবচেয়ে ছোটটা বের করো। এটা হলো প্রথম বোঝার উপায়। আর সেকেন্ড বোঝার উপায় হচ্ছে, আপনি সবচেয়ে ছোট যে সংখ্যাটা বের করতে চাচ্ছেন এই সংখ্যাটা নিজে একটা ভাজ্য। তার মানে সেই সংখ্যাটাকে আপনি কাউকে কাউকে দিয়ে ভাগ করাবেন, আর সেই সংখ্যা নিজে হচ্ছে ভাজ্য। আমরা তো জানি যে ভাজ্য কে আর ভাজক কে। যেমন ধরেন জি। আপনি 60 কে ভাগ করবেন 12 দিয়ে, এখানে 60 হচ্ছে ভাজ্য আর 12 হচ্ছে ভাজক। তো ভাজক। লসাগুর অঙ্ক কি করে বুঝবেন? দেখবেন যে আপনারে ঘুরে ফিরে একটা ভাজক বের করতে বলবে, এবং অনেক ভাজকই সম্ভব, কিন্তু সকল সম্ভাব্য ভাজকের মধ্যে সবচেয়ে ছোট ভাজকটা বের করতে বলতেছে। তাহলে বুঝে যাবেন আপনাকে লসাগু করতে হবে। আমরা এক্সাম্পল দেখব। তাহলে লসাগু আমি একটু সামারি করে দেই। একটা অঙ্ক, যে লসাগুর অঙ্ক চিনবেন কিভাবে, আপনাকে যেই সংখ্যা বের করার কথা বলা হয়েছে, যাকে বের করতেছেন ওই বেটা একটা ভাজ্য, আর ওই বেটাকে আপনি অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করবেন, এবং ওই ভাজ্যটা আরো বড় বড় ভাজ্য সম্ভব, কিন্তু সবচেয়ে ছোট ভাজ্যটা আপনি বের করতেছেন। এটুকু ক্লিয়ার কিনা? জি। সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে? কারণ আমরা স্যার একদম আমাদের বেসিক থেকে অঙ্ক শুরু করতে করতে গেলে পারি মনে নাই। হয় আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, না, অঙ্ক করতে গেলে তো ক্লিয়ার হবেই। সোফার যে কথাগুলো বলতেছি, আমরা একদম বেসিক থেকে শুরু করি নাই, আমরা ধরেই নিছি যে আপনারা কিছুটা প্রিপারেশন নিছেন। তো সেটা ধরে নেওয়ার কারণে যদি কারো বুঝতে প্রবলেম হয় একটু জানাবেন। আচ্ছা, না, ঠিক আছে স্যার, ক্লিয়ার। এবার আমরা একটু দেখি গসাগুর ব্যাপারটা। একটা অঙ্ক আমাকে কথাবার্তা ওরা বলতেছে, বাট অঙ্কটা গসাগু অঙ্ক যে, এটা আমি হয়তো বা ধরতে পারতেছি না। তো গসাগুর অঙ্ক আমরা কিভাবে ধরবো, দেখবেন যে ও আসলে আমার কাছে একটা ভাজক খুঁজতেছে, যে ভাজক দিয়ে কাউকে না ওকে ভাগ করতে হবে। তার মানে যে একটু আগে আমি যে বললাম আমার কাছে 60 ভাগ 12 আছে, ওই 12টাকে টার্গেট করছে, এই 12 দিয়ে কাউরে না করে ভাগটা দিবেও। তার মানে ও একটা ভাজক খুঁজতেছে, এবং এরকম অনেক অনেক ভাজক সম্ভব, কিন্তু তার মাঝে ও সবচেয়ে বড় ভাজকটাকে খুঁজতেছে। ও সবচেয়ে বড় বড় ভাগ। ভাজকটাকে খুঁজতেছে। তখন আমরা বুঝবো যে ও আলটিমেটলি আমাকে গসাগু করতে বলতেছে। এইটুকু পয়েন্টটাকে মাথায় রাখেন, অঙ্ক আসবে, আমরা অঙ্ক করব, টেনশন করার কিছু নাই। আসেন দেখি 45তম বিসিএস এর কোয়েশ্চেনটা। এটা আমরা আগে একটু দেখি, পরে আমরা ওরকম অঙ্ক হোপফুলি পাবো। এখানে আমাদেরকে বলতেছে কি, যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে বলতেছে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই।
এই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল কত? এখন দেখেন বীজগণিতের ক্ষেত্রে কিন্তু বীজগাণিতিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা পাটিগণিতের এই সূত্রটা, এটা একটা ব্যতিক্রম ক্ষেত্র, পাটিগণিতের সূত্রটা ব্যবহার করতে পারবো না। পাটিগণিত কি বলে, এইটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সমান লসাগু ইন্টু লসাগু। গসাগু, তাই না? এখন এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এই দুজনের লসাগু এবং গসাগুর গুণফল কি হবে? এই দুটার গুণফলই। এটা প্রযোজ্য কার জন্য? এটা প্রযোজ্য হচ্ছে শুধু নিউমেরিক্যাল পাটিগণিতের জন্য। জন্য, তাই না? তাহলে এরকম অপশন থাকলে আমরা ওটা গুণ করে দিব না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এদের অঙ্ক করে বের করতে হবে, নর্মাল নিয়ম অঙ্ক করে আমাকে কাজটা করতে হবে আসলে। তাহলে এখান থেকে আমরা এদের, যদি সমান দেওয়া ঠিক হয়নি আসলে, এখান থেকে আমরা এদের বের করে ফেলি, চলেন। লসাগু, লসাগু মানে কি? এলসিএম, এদের লসাগু যদি বের করি, লসাগু বের করলে কি আসবে? এই দুজনের, এক্স ওয়াই আচ্ছা ওটা অবশ্য দেখানো দরকার ছিল, দেখাই নিচে। যদি আমি এক্স কমন নেই, এখান থেকে কি আসতেছে? এক্স প্লাস প্লাস ওয়াই। ওয়াই, আর এখানে প্লাস যদি আমি করি, ওয়াই। এখানে যদি এক্স কমন নেই, তাহলে আসতেছে হচ্ছে এক্স এক্স প্লাস প্লাস ওয়াই। ওয়াই, ওয়াই। তাহলে আমার লসাগু আসতেছে হচ্ছে আহ এখানে আছে এক্স এক্স ওয়াই, এখানে আছে এক্স, তাহলে আমার এক্স এক্স ওয়াই ওয়াই দুইজনই আসবে, কমন আনকমন ইন্টু সব এক্স আসবে, প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর গসাগু এইচ সি এফ, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। রাইট, কমনটা আসবে, কমন হচ্ছে কি এক্স আর এক্স প্লাস ওয়াই। এইবার স্যার আমাদের এদের গুণ করতে হবে। হ্যাঁ স্যার স্যার বলেন। একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম, মানে আপনি শিওর স্যার। কথা বলার সময় অন্য কেউ রেসপন্স করলে কি হয় কি, দুইটা ভয়েসের কারণে মানে কথাটা মাঝে মধ্যে বোঝা যায় ক্লিয়ারলি না, শোনা সো যায় না, একটু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া আমরা একটু কথাটা শেষ হলে পরে রেসপন্স করবো। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে এদের গুণফল বের করা। ফাইন, চলুন আমরা এদের গুণফল বের করি। গুণফল করলে কি আসবে? এটা আর এটা যদি গুণ করি, গুণ করলে গুণফলটা চলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে এদের গুণফল। তার মানে অপশন কোনটার সাথে মিলতেছে? অপশন প্রবাবলি সি এর সাথে মিলতেছে। যার সাথে মিলুক ওটা ফ্যাক্টর না, আমরা পারবো কিনা এটা। জি। ওকে, চলেন তাহলে আমরা পরের ম্যাচে যাই। কেউ না পারলে কিন্তু অবশ্যই রেসপন্স করবে। আচ্ছা, এইখানে হয়তোবা আমাদের কনসেপ্টটা কাজে লাগাতে হবে। চলেন আমরা কনসেপ্ট কাজে লাগাই। এইখানে আমাদেরকে কি বলছে? 43তম বিসিএস এর কোশ্চেন, এবং আমি এই কোশ্চেনটা পরীক্ষায় আনসার করি নাই। কোশ্চেনটা দেখতে অনেক বড় ছিল, তো এটা পড়ার মতো সময় আমি আসলে পাই নাই। তারপরে যখন আহ, একটা কোচিং এ গিয়ে অবশ্যই দরকার হবে। সলিউশন দিচ্ছি, তখন দেখি যে অঙ্কটা খুব সহজ ছিল, কিন্তু আমি কোশ্চেনটাই পড়ি নাই আসলে 43তম বিসিএস দিতে গিয়ে। চলেন দেখি এখানে কি বলছে। একদল গরু, ভালো কথা, একদল গরু, এটাকে একটু চিকন করে নিই। হ্যাঁ, চলেন দেখি। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে, তার মানে আমার কিছু গরু আছে তারা সমান সংখ্যায় ভাগ হয়ে যাচ্ছে, তিন পথে গমন করে। তারা সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, তার মানে আমার গরুর সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য। গরুর সংখ্যা তিন দ্বারা বিভাজ্য, তারা সমান সংখ্যক তিন ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সাত ঘাটে পানি পান করে, তার মানে এই গরুগুলো তিনটা পথে গেছে, গিয়ে তারা আবার সাত ঘাটে পানি পান করতেছে, তার মানে তারা সাতটা সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। তার মানে দেখেন, আমার যে গরুগুলো আছে তাকে তিন দ্বারা বিভাজ্য করা যাবে, তাকে সাত দ্বারাও বিভাজ্য করা যাবে। তার মানে আমার গরুর সংখ্যাগুলো কিন্তু সে একটা ভাজ্য, তাকে তিন দিয়ে ভাগ করা যায়, তাকে সাত দিয়েও ভাগ করা যায়। ওকে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায়, তার মানে আমার গরুগুলাকে নয়টা সমান ভাগেও ভাগ করা যায়। যেহেতু তারা নয়টা বৃক্ষের নিচে ঘুমাচ্ছে, তার মানে তারা নয়টা ভাগে ভাগ হতে পারতেছে। 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়, তার মানে গরুগুলাকে সমান 12টা ভাগেও ভাগ করা যাচ্ছে, তাই তো সমান সংখ্যক দুধ দোয়াচ্ছে। তাহলে গরুর সংখ্যা কত? কত?
তার মানে আমার যে গরুর সংখ্যা সে 3 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। তার মানে আমার গরুর সংখ্যা একটা ভাজ্য, এবং তার ভাজক 3ও, তার ভাজক 7ও, তার ভাজক 9ও, তার ভাজক 12। তার মানে আমার আসলে করতে হবে কি, একটা ভাজক বের করতে হবে, এবং সেই ভাজকটার ভাজ্য 3, 7, 9 এবং 12। 12। এখন এখন আমরা চলেন বের করি। বের করলে আসলে কি দাঁড়াচ্ছে, এদের লসাগু দাঁড়াচ্ছে। বের করলে আমার বের করতে হবে আলটিমেটলি এদের লসাগু। লসাগু। তাহলে লসাগু করলে কি আসতেছে, লসাগু করার নিয়মটা আমরা আশা করি মনে আছে। আমরা সবাইকে ভাগ দেওয়া যায় এমন সংখ্যা বের করার ট্রাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 বেটা মৌলিক সংখ্যা, 7 তো আর ভাগ দিতে পারবো না, এমন কোনো ওয়ান ছাড়া এমন কেউ নাই। তাহলে 7কে যেহেতু আমি ধরতে পারবো না, তাহলে বাকিদের মাঝে ম্যাক্সিমাম নেওয়া যায় যদি আমি 3 দিয়ে ভাগ দিই। তাহলে আমি পাচ্ছি কত, 3 একে 3। 7কে ভাগ দেওয়া যায় না, 7 একা পড়ে থাকুক। 9কে ভাগ দিলে কি হয়, 3 3 9। আর 12কে 3 ভাগ 4 দিলে হয় 3 4 12। তারপরে অন্তত দুইজনকে ভাগ দেওয়া যায় এমন উপায় নাই, কারণ 3 7 এরা সবাই মৌলিক সংখ্যা। তাহলে আমার লসাগু হবে এদের গুণফল। 3 গুণ 7 গুণ 3 গুণ 4। গুণ দিলে কত আসে, 3 3 9, 3 4 12। তারপরে হচ্ছে 7 12 দুইশো কত, ষোলো 84, 200 ষোলো 16। ওকে, 16 কিভাবে? 3 4 12 7, 252 আসে মোট। 252, রাইট। 252 হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, হয়তো গুণ দিলে যা আসে, গুণটা আমরা পারবো না, হেডেক করার কারণ নাই। তাহলে দেখেন আমার গরুর সংখ্যা ন্যূনতম 252, গরুর সংখ্যা লোয়েস্ট 252। গরুর সংখ্যা কিন্তু চাইলে 252 ডাবল সেটাও হইতে পারে। 252 ডাবল কত, 504। গরুর সংখ্যা তাও হইতে পারে। 504ও হইতে পারে। গরুর সংখ্যা 252 ট্রিপল, বা 4 গুণ দিলে কত হবে, 4 গুণ দিলে হিসাব করা সহজ, 1008, সেটাও হতে পারে। ওরা কিন্তু মানে বলে নাই বিভাজ্য সংখ্যা, সর্বনিম্ন সংখ্যক বিভাজ্য গরু, সংখ্যা। সর্বনিম্ন সংখ্যক গরু কয়টা সেটা তো বলে নাই। তাহলে দেখেন 252 এমন একটা সর্বনিম্ন সংখ্যা যাকে 3 7 9 12 দিয়ে ভাগ দেওয়া যায়। এটাই গরুর সর্বনিম্ন সংখ্যা। যদি আমরা অপশন এটা না পেতাম, তাহলে আমরা কি করতাম, এই 252কে 2 দিয়ে গুণ দিয়ে দেখতাম, ডাবল করে দেখতাম। ডাবল করলে কত হয়, 504। এই 4। সংখ্যাটাও কিন্তু 3 7 9 12 দিয়ে বিভাজ্য, কিন্তু সে সর্বনিম্ন না, তাই না? এটাকে আমরা 3 গুণ দিয়েও দেখতে পারতাম, বা 4 গুণ দিয়ে আমি দেখাইছি, মুখে মুখে সহজ হয় জন্য 4 দিয়ে গুণ দিছি। দেখেন এর 4 গুণ সংখ্যা এটা। যদি আমাদের অপশনে এরা এরা না থাকে, এটাও অপশনে থাকতে পারতো, কারণ বলছে গরুর সংখ্যা, গরুর সংখ্যা এটাও হইতে পারে। যদি বলে গরুর সর্বনিম্ন সংখ্যা কত, যারা 3 পথে গমন করতে পারে, 7 ঘাটে পানি খাইতে পারে, 9টা গাছের নিচে ঘুমাতে পারে, এবং 12 সংখ্যক গোয়ালা তাদের দুধ দহন করতে পারে, তখন আমাদের সর্বনিম্ন গরুর সংখ্যা 252। এখানে মিলে গেছে সর্বনিম্ন গরুর সংখ্যা। বাট ওরা আরো ডিফিকাল্ট করতে চাইলে এই সর্বনিম্নটা না দিয়ে তার 2 গুণ বা 3 গুণ দিলে সেটাও আনসার হইতে পারে। যা বুঝাইতে চাইছি বুঝছেন কিনা? ইয়েস স্যার, জি স্যার। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলো, তার কথা নাই। ক্লিয়ার না হলে আমরা পরের অঙ্কে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, পরে এখন আবার কিছু সহজ সহজ অঙ্ক দেয়া আছে, আমরা এগুলো মুখে মুখে ডিল করতে পারি। দুইটা সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটা কত? খুবই সহজ। 12। 12। হ্যাঁ। 12, ঠিক আছে। তারপর আমরা একটু লজিক দেখি, যেহেতু অনুপাত আমাদের আজকে আছে, আমরা একটু লজিক খাটাই না, সমস্যা কি। আমাকে বলছে কি, দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। সংখ্যা দুইটা কত আমি ভাইয়া জানি না, সংখ্যা দুইটা কত, কিন্তু আমি এটা শিওর, একটা সংখ্যা 2 হলে আরেকটা সংখ্যা কত হবে বলেন তো? 3। 3 হবে। একটা সংখ্যা যদি 20 হয়, একটা সংখ্যা কত হবে? 30। 30। তার মানে লজিকটা হচ্ছে, একটা সংখ্যা বা প্রথম সংখ্যাটা 2 এর যত গুণ, দ্বিতীয় সংখ্যাটা 3 এর ঠিক তত গুণ। প্রথম সংখ্যাটা 2 এর কত গুণ আমি জানি না, কিন্তু 2 এর যত গুণই হোক না কেন প্রথম সংখ্যাটা,
দ্বিতীয় সংখ্যাটা 3-এর ঠিক তত গুণ। প্রথম সংখ্যাটা 2-এর কত গুণ যেহেতু জানি না, আমরা লজিক্যালি ধরতে পারি প্রথম সংখ্যাটা 2-এর এক্স গুণ, একটা লজিক ধরলাম। প্রথম সংখ্যা যদি 2-এর এক্স গুণ হয়, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই 3-এর এক্স গুণ হতে বাধ্য। তাহলে প্রথম সংখ্যা 2x, দ্বিতীয় সংখ্যা 3x, তাহলে তাদের গসাগু কত হইতে পারে? আমরা দেখতে পাচ্ছি 2x আর 3x এর মাঝে কমন হচ্ছে x, তাহলে তাদের গসাগু হচ্ছে x, এবং সেই x এর ভ্যালুটা ওরা বলে দিচ্ছে, x এর ভ্যালুটা 4। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? 3 ইন্টু 4 মানে 12, 12 হচ্ছে আনসার। দেখেন লজিকটা আমরা বুঝতে পারতেছি কিনা, পরে আমাদের কাজে লাগবে দেখে লজিকটা বললাম। কেউ না বুঝলে কিন্তু ভাইয়া বলতে হবে। ইজি তারপরে স্যার। দ্বিতীয়, ইজি, ইজি খুবই স্যার ইজি, ইজি জি ম্যাথ খুবই ইজি। শুধুমাত্র ধৈর্য ধরে সবগুলা চ্যাপ্টার করে যাওয়া, সবগুলা চ্যাপ্টার করে গেলেই ইজি জিনিস, সবগুলো চ্যাপ্টার করে গেলেই আপনি মোটামুটি 70% মার্ক ম্যাথে না পাওয়ার কোনো কারণ নাই। তারপর আমাদের বলছে কি দুইটা সংখ্যার গুণফল 3380, তার গসাগু 13, তাহলে লসাগু কত? 3380 সংখ্যা দুটার গুণফল সমান কি হবে? লসাগু ইন্টু গসাগু, গসাগু হচ্ছে 13 আর লসাগু কত এটা আমরা বের করতে পারবো, মানে 13 দিয়ে ভাগ দিলেই কাজ হয়ে যাচ্ছে, 13 দিয়ে ভাগ দিয়ে জি দেন। ওকে, তাহলে এটাও পারা যাচ্ছে। তাহলে আমার মনে হয় এই জায়গায় সবকিছু আসলে পারবেন। আচ্ছা, লাস্টেরটা যদি আমরা একটু দেখি, লাস্টেরটা কি বলছে আমাদেরকে? কোন লঘিষ্ঠ সংখ্যার কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তার মানে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা আছে তার সাথে 2 যোগ করলে 18, 12 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তার মানে যে লঘিষ্ঠ সংখ্যাটা আপনার কাছে আছে, মনে করেন লঘিষ্ঠ সংখ্যাটা এক্স, তার সাথে আপনি 2 যোগ দিছেন, যোগ দিলে যা দাঁড়াইছে সেই বেটা 12 দিয়েও বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য। তার মানে এরা তো হলো ভাজক, তাহলে এক্স প্লাস 2 এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য। লঘিষ্ঠ সংখ্যা এক্স, কিন্তু এক্সটা ভাজ্য না, এক্স এর সাথে আপনি যখন 2 যোগ দিবেন এই যোগফলটা ভাজ্য। যোগফলটা কার ভাজ্য? 12, 18 এবং 24-এর ভাজ্য। তাহলে দেখি না যোগফলটা কত আসে। যোগফলটা যেহেতু এদের ভাজ্য, তার মানে এদের লসাগুই হচ্ছে যোগফলটা। এদের লসাগু যোগফল হলে 12, 18, 24, এদের লসাগু কত? খুব সহজে আমরা বের করতে পারি, কত আসে? 72। ওকে, তাহলে লসাগু আমাদের আসলে মুখে মুখে হয়ে যায়, এদের লসাগু হচ্ছে 72। এদের লসাগু যদি 72 হয়, 72 তো আসলে 2 যোগ করা জিনিস, ওই 2 যোগ করা জিনিস বাদ দেন, তাহলে সংখ্যাটা কি 70? দেখেন সবাই লজিকটা ধরতে পারছি কিনা। জি স্যার স্যার এটা তো অপশন টেস্ট করেও খুব সহজে করা হ্যাঁ, যাবে। অপশন টেস্ট করা সম্ভব, বাট আমরা যে একটু লজিক ধরে হাঁটতেছি, তাহলে জি জি যেটা জি হবে যে আরেকটু পেঁচা টেচা দিলে আমরা এটা করে আসতে পারবো এক্সাম হলে। জি লজিক ধরে গেলে ওই জাস্ট বেনিফিটটা পাওয়া যায়, আর কিছু না। আচ্ছা, তারপরে আমরা চলে আসি লসাগু নির্ণয়, এটা আমরা আসলে পারবো। গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় এবার মুখে মুখে করে ফেলি। 3/5 আর হচ্ছে 4/7, এদের গসাগু বের করতে বলছে। গসাগু মানে কি? লবের গসাগু হরের নব্বই উল্টা লসাগু। তাহলে জি 3 আর 4-এর গসাগু কত? 1 1। তারপর হচ্ছে 5 আর 7-এর লসাগু কত? 35 35। তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু। আর আমরা যদি সেকেন্ড পার্টটা দেখতে চাই, সেকেন্ড পার্ট কি বলছে? 3/4, 5/7 এদের লসাগু। তাহলে 3 আর 5-এর লসাগু হলো কত? 15। 15 4 আর 7-এর গসাগু কত? 1। 1 তাহলে 15ই আমাদের সঠিক উত্তর। রাইট। পারবো না সবাই? জি জি ওকে, চলেন আমরা পরের পার্ট দেখি। পরেরটা কি বলছে আমাদেরকে? কোন বৃহত্তম সংখ্যা, মানে একটা বড় সংখ্যা ওরা চাচ্ছে, বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম সংখ্যাটা দিয়ে আপনি কি করবেন? 100 এবং 184-কে ভাগ করবেন। তাহলে বলেন তো বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, সেটা কি ভাজক না ভাজ্য? অবশ্যই
ভাজক। ভাজক। ভাজক, রাইট। সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে মানে এরা ভাগ হবে, এরা হচ্ছে ভাজ্য। 100 এবং 104 এরা হচ্ছে ভাজ্য। আর ভাগ করবেন কাকে দিয়ে? বড় সংখ্যা দিয়ে ভাগ দিবেন, এবং সেটাকে দিয়ে যেহেতু ভাগ দিবেন, বেটা তো আসলে ভাজক, এই বেটা ভাজক। এই বেটা যেহেতু ভাজক, তার মানে আমরা বুঝে ফেলছি আমাদের অঙ্কটা হচ্ছে গসাগুর অঙ্ক। ওকে, ভালো কথা। এখন ওই ভাজকটা দিয়ে আমরা 100কে এবং 184কে ভাগ দিব। ভাগ করলে ভাগটা যাবে না, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। থাকবে। এখন ওই ভাগশেষ তো আমাদের জন্য ঝামেলা। 100কে আমি ভাজকটা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগটা যাবে না, 4 এক্সট্রা থাকবে। তাহলে ভাগটা যাবে কে? আগে যদি 96 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাজকটা দিয়ে যদি আমি 100কে ভাগ দিই, ভাগশেষ 4 থাকে। তাহলে 96কে যদি ভাগ দেই, 4 কমায় দেই, তাহলে ভাজকটা দিয়ে ভাগটা যাবে। সেম ট্রু কার জন্য? 184 জন্য। 184 দিয়ে 184কে যদি ভাজকটা দিয়ে ভাগ দেই, ও তো ভাগ যায় না, 4 অবশিষ্ট থাকে। তাহলে 184 অবশিষ্ট 4কে নিয়ে ফেলি, তাহলে সে কত? 180। এখন এই 180কে যদি ভাজকটা দিয়ে ভাগ দিই, হ্যাঁ ভাগটা যায়। তাহলে ওই অবশিষ্ট গুলোকে বাদ দিয়ে দিলাম, এখন ভাগটা যাবে ভাজক দিয়ে। এখন ভাজকটা কত? সবচেয়ে বড় ভাজক লাগবে, তার মানে বেটা লসাগু, গসাগু। চলেন গসাগু বের করি। গসাগু বের করার সিস্টেম, দুইজনকেই ভাগ যায় এমন একটা পাবলিক নেই। দুইজনকেই ভাগ দেওয়া যেমন পাবলিক 2, 2 দিয়ে দিলে আসলে কত আসে? 48। 48। আর এখানে কত আসবে? 90। 90। আবার 2 দিয়ে ভাগ যাবে, আর হাজার। ছোট ছোট দিয়ে দিতে হবে। 20। 24। আর এখানে কত? 24 আর 45। আর 45। এখন যাবে না, 3 দিয়ে যাবে না? 3 দিয়ে যদি হ্যাঁ, দেই, 3 আর 3 8 24। 24, 3 15 45। আর তো যাবে না। আর কি যায়? আর তো যায় না। তাহলে ভাগ গেল কি? একবার 2, আরেকবার 2, আরেকবার 3। এখন এদের গুণফল কত? 3 12। দুগুণা 6, 6 দুগুণা 12। তার মানে ওই ভাজক অনেক ভাজকই হইতে পারে, যেমন 2 হইতে পারে ভাজক, তারপর 4 হইতে পারে ভাজক, 6 হইতে পারে ভাজক, 12 হইতে পারে ভাজক, কিন্তু সবচেয়ে বড় ভাজকটা হচ্ছে 12। তাহলে 12 দিয়ে যদি আমি এদেরকে ভাগ দেই, ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। দেখেন লজিক ক্লিয়ার কিনা? স্যার এটা ভাগ ভাগ জি। পদ্ধতিতে করলে তো মনে হয় 12 আসবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। কিন্তু আমরা যে লজিকটা ধরতেছি, যদি ডান বাম অঙ্কটা করে দেয় এক্সাম হলে আমরা যেতে পারি। জি স্যার। আর আমরা যদি একটু চেক করে দেখি, 12 দিয়ে, 15 দিয়ে, 18 দিয়ে, 20 দিয়ে, আনসার তো অবশ্যই আসবে। জি স্যার স্যার। যারা ম্যাথে এক্সপার্ট তারা তো দেখেই বলে ফেলতে পারে, বাট আমরা একটু বেসিকটা ধরে আগাইলাম, যাতে আরেকটু জটিল করলেও আমরা মাথাটায় নিতে পারি, অঙ্কটা করে আসতে পারি। পারবো তো সবাই? ইনশাআল্লাহ স্যার। ওকে, এবার চলো আমরা একটু অনুপাত নিয়ে কাজ করি। অনুপাতের লজিকও মোটামুটি আমাদের কিন্তু মাথায় আছে অলরেডি। তারপরে আমরা চলেন আর একটু মাথায়। 45তম বিসিএস এর কোশ্চেন। ওরা একটা ধারাবাহিক অনুপাত বের করতে বলছে। ওরা বলে দিচ্ছে আমাদেরকে x:y সমান 2:3। এরপরে বলছে y:z সমান বা z স্যার সমান সাউন্ডটা অল্প আসতেছে স্যার। 5:7। সাউন্ড ক্লিয়ার স্যার। নেটওয়ার্কের সমস্যা না? এবার ঠিক আছে। ক্লিয়ার আছে? ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। 21। ওকে ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি x:y হলো 2:3, y:z হচ্ছে 5:7। আমাদেরকে আরো সংখ্যা বাড়ায়ও দিতে পারে, সেটা কোনো সমস্যা না। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কি? স্যার এই x:y:z। পড়া নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা স্যার কোচিং এ আমার স্যার শর্টকাট বলে দিয়েছিল এন হবে এন। হুম হুম। এন আমি 10 15 21 পারি, কিন্তু এটা আসলে মেইন অ্যাপ্রোচটা কি, বেসিকটা কিভাবে? হ্যাঁ, আমরা তো অ্যাপ্রোচই দেখতে পাচ্ছি, দেখার জন্য যাচ্ছি আর কি। জি স্যার মেইন এটি। অ্যাপ্রোচটা আমরা দেখতেছি। আমরা প্রতিটা ম্যাথেই আমরা শর্টকাট দেখতে চাই না, আমরা অ্যাপ্রোচটা দেখতে চাই, যাতে অঙ্ক মোটামুটি হালকা পাতলা ঘুরাই দিলেও আমরা পেরে আসতে পারি। এই জন্য কিন্তু জি বেসিক স্যার। গুলো আমরা একটু দেখার ট্রাই করতেছি। হ্যাঁ। আর শর্টকাটে যেটা হবে, হুবহু অঙ্ক কমন না পড়লে কট। হুবহু কমন মানে প্যাটার্ন না পড়লেই আমরা ধরা খেয়ে যাব। আচ্ছা, এখানে আমাদের ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে, দেখেন এখানে
এক্স একবারই আছে, জেডও একবারই আছে, ওইটা নিয়ে আমার টেনশন নেই। আমার টেনশন হচ্ছে যে রিপিটেড জায়গাতে আছে। এখানে ওয়াই, এখানে ওয়াই, ওয়াই আছে দুইবার। আমার করণীয় যেটা, এখানে ওয়াই এর সংখ্যাটা এবং এখানে ওয়াই এর সংখ্যাটাকে সেম করতে হবে। দুইটা জায়গাতেই আমাদের ওয়াই এর সংখ্যা সেম করতে হবে। এখন ওয়াই এর সংখ্যা আমরা কি করে সেম করতে পারি? আমরা যদি এই সংখ্যাটাকে 5 দিয়ে একই গুণ দেই, সংখ্যাটা একবারে গুণ আর করি, এই হ্যাঁ। সংখ্যাটাকে যদি 3 দিয়ে গুণ দেই, তাহলে দেখেন দুইটা সংখ্যা সেম হয়ে যাবে। এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ দিলে কি আসতেছে? 3 5 15। আর এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ দিলে কি হচ্ছে? 3 5 15ই আসতেছে। আমার টার্গেট আসলে এটাই ছিল, দুইটা সংখ্যাকে সেম করা। এখন দেখেন, আমরা জাস্ট অনুপাতের এক পক্ষকে গুণ দিতে পারি না, অনুপাতের অপর পক্ষকেও গুণটা দিতেই হবে। তাহলে দেখেন, এটাকে 5 দিয়ে গুণ দিয়ে 15 করছি, ভালো কাজ করছি, কিন্তু এটাকেও 5 দিয়েই গুণ দিতে হবে, তাহলে হয়ে যাবে কত? 10। আবার দেখেন, এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে গুণ দিছিলাম 15 বানানোর জন্য, যাতে সেম সেম হয়। তাহলে এটাকে 3 দিয়ে গুণ দিলে এটাকে আমার 3 দিয়েই গুণ দিতে হবে, 3 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 3 7 21। 21। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আহ এক্স একবার আছে এবং এক্স এর জন্য মানটা হচ্ছে 10। জেড সেও একবার আছে, তার জন্য মানটা হচ্ছে 21। আর যে দুইবার আছে, কিন্তু দুইবারই ভ্যালুটা সেম সেম, এবং সেই সেম ভ্যালুটা কত? সেম ভ্যালুটা হচ্ছে 15। তার মানে আমাদের আনসার হবে 10:15:21। দেখেন তো ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার জি স্যার। স্যার। ক্লিয়ার। আরো দিতে পারে, এক্স ওয়াই জেড, ধরেন আমাকে আরো কিছু দিচ্ছে, অথবা অন্য পাশে রেখে দিচ্ছে, আহ ধরেন একটা বানাই এমনিতেই, A:Z, এটা দিচ্ছে ধরেন কত দিব? 5:7 দেন স্যার। দেন 5:7, ওকে ফাইন, একটা দিলেই হইলো। আমাকে এখন বললো 4 জনকে মিলাইতে। আমাকে এখন অনুপাত বের করতে বললো। ধরেন আমাকে অনুপাত বের করতে বললো, যে অনুপাত বের করো, A:, তারপরে Z:, X:, Y, এটার ভ্যালু কত হয় সেটা বের করো। এখন আমার এখানে করণীয় যেটা, সেটা হচ্ছে আমাকে, এখানে ওয়াই আছে দুইবার, এই দুইটা ওয়াই কে মিলাইতে হবে। এখানে জেড আছে দুইবার, এই দুইটা জেড কে মিলাইতে হবে। কিন্তু আনফরচুনেটলি এখানে জেডটা তো মিলেই আছে, আচ্ছা যাক, মিলে থাক, ও একবার চেঞ্জও হবে। এখানকার 3 আর এখানকার 5 কে মিলাতে গেলে কি করব? 3 কে 5 দিয়ে গুণ দিব, 5 গুণ দিব, তাহলে দুইজন 3 সেম দেন। সেম সংখ্যা দিবে। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ দিই, এখানে আস্তে আস্তে কত? 10:, এখানে কত আসবে? 15। 15। তারপরে এখানে যদি আমি আবার 3 দিয়ে গুণ দিই, মূল টার্গেট তো 15 বানানো, তাহলে কি আসবে? এটা আসবে 15 15, আর এটা আসবে 21। 21। 21। আচ্ছা, এখন আমার দেখেন, এখানে জেড, এখানকার জেডও মিলাইতে হবে। এখানের জেড তো হয়ে গেছে 21, এখানকার জেড তো রয়ে গেছে 7। তার মানে ওকে আমার 21 বানাইতে হবে। 21 বানাইতে গেলে ওকে আবার 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কি আসবে? 15:21। এইবার আমরা মিলা মিলা লিখবো। প্রথমে আমার দরকার এ। এ কয়বার আছে? একবারই আছে, এবং সেই এর জন্য মানটা কত? 15। তাহলে লিখবো 15:, এখানে আছে জেড। জেড কয়বার আছে? দুইবার আছে, এবং দুইবারের জন্যই মানটা কত? 21। 21। একটা 21 লিখবো। এরপর খুঁজবো এক্স কে। এক্স আছে একবার, এবং এক্স এর জন্য মানটা কত? 10। দেখেন সিকোয়েন্স খেয়াল রাখেন, আমি এখানে যাকে নিচ্ছি তার মানটি যাতে বসাই। এরপরে ওয়াই লাগবে আমার। ওয়াই আছে, এই যে দুইবার ওয়াই আছে, এবং দুইবারই ওয়াই এর মান কত? 15। 15। সিকোয়েন্স খেয়াল রাখবো। এই আমার 4 জোড়ার ধারাবাহিক অনুপাত হয়ে গেল। দেখেন পারা যাবে কিনা। জি স্যার এটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এখানে দেখেন কোশ্চেন কতটুকু দিয়ে দিছে আমাকে। আমাকে দিয়ে দিছে হচ্ছে X:Y, তার যে কোনো একটা ভ্যালু দিছে। আমরা এমনি আরবিটারি ভ্যালু নিচ্ছি, বা ওরা যা দিচ্ছে। Y:Z, এটার একটা ভ্যালু দিয়ে দিছে। A:Z, তার একটা ভ্যালু দিয়ে দিছে। দিয়ে আমাকে বলল, এখানে দেখেন অনুপাত 3টা হলেও
অস্তিত্ব 4 জনের, এক্স, ওয়াই, জেড এবং এ। এখন ওরা ওদের মতো করে একটা সিকোয়েন্স আমাকে দিয়ে বললো যে এ ইজ টু জেড ইজ টু এক্স ইজ টু ওয়াই বের করো। কোয়েশ্চেন ক্লিয়ার কিনা? জি স্যার, কোশ্চেনটা ক্লিয়ার। কোয়েশ্চেনটা ক্লিয়ার, যিনি কোয়েশ্চেন করছিলেন তিনি উত্তর দিবেন, তাহলে ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার এখন এটা বের করতে হবে। আমাদের এখন টার্গেট হচ্ছে, টার্গেট খুব সহজ টার্গেট, সেটা হচ্ছে এখানে ওয়াই আছে 2বার, এখানে ওয়াই এর জন্য সংখ্যাটা হচ্ছে 3, আর এখানে ওয়াই এর জন্য সংখ্যাটা হচ্ছে 5। ওয়াই তো 2বার আছে, কিন্তু ওয়াই এর জন্য দুইটা 2 রকম সংখ্যা। আমরা এখন অনুপাতের উভয় পক্ষকে এমন কিছু দিয়ে গুণ দেওয়ার চেষ্টা করব যাতে এখানকার ওয়াই আর এখানকার ওয়াই তারা ডিফারেন্ট না থাকে। কাকে দিয়ে গুণ দিব সেটা আমাকে চিন্তা করে বের করতে হবে, কিন্তু এমন সংখ্যা দিয়ে গুণ দিতে চাই যাতে দুইটা ওয়াই ডিফারেন্ট না থাকে, দুইটা ওয়াই এর জন্য সংখ্যাটা সেম হয়। তাহলে আমরা কি করতে পারি, এখানের 3কে 5 দিয়ে গুণ দেই, তাহলে সংখ্যাটা 15 হয়ে গেল। এখানকার 5কে 3 দিয়ে গুণ দিই, তাহলে সংখ্যাটা 15 হয়ে গেল। দেখেন, এই ওয়াই এর জন্য 15, এখানে ওয়াই এর জন্য 15। আর আমি অনুপাতের দুইটা সংখ্যার মাঝে একজনকে গুণ দিব আরেকজনকে গুণ দিব না, সেটা তো হবে না। সেই জন্য বোথ সাইডকে গুণ দিতে বাধ্য হয়ে গেছি। এখানেও ব্যাপারটা সেম ট্রু। এইটুকুর মাঝে আপনি যদি একটু অবজার্ভ করেন, দেখেন আমার এখানে এক্স ওয়াই জেড এই 3 পাবলিক আছে। এক্স এবং জেড তো একবার করেই আছে, ওটা নিয়ে আমার হেডেক নাই। আমার হেডেক হচ্ছে ওয়াই 2বার আছে এবং দুইটা ওয়াই এর মান আমি সেম সেম বানাইছি। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এইবার আমার থার্ড অ্যাক্টর এখানে আসছে, সেটা হচ্ছে এ ইজ টু জেড। এখন এ নতুন পাবলিক, একে নিয়ে আমার চিন্তা নাই, কিন্তু জেড তো প্রিভিয়াসলি আছে। এখানে জেড এর ভ্যালু কত? 21। আর এখানে জেড এর জন্য ভ্যালু কত? 7। দুইটা জেড ডিফারেন্ট থাকলে আমি আর অঙ্কটা পারবো না। তাই এইটাকে, এই জেডটাকে আমি চেঞ্জ করলে ওয়াই তো আবার নষ্ট হয়ে যাবে, তাহলে এখানে আমি হাত দিব না। আমি চেষ্টা করব এখানকার জেড এর মানটাকে 21 বানাতে। এখন এখানকার জেড এর মান আছে 7, তাকে কত দিয়ে গুণ দিলে 21 বানাইতে হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে ওকে 3 দিয়ে গুণ দিলেই 21 হয়ে যাচ্ছে। আমার টার্গেট হচ্ছে এখানকার জেড এর মান এবং এখানকার জেড এর মান সমান করা। কত দিয়ে গুণ দিতে হবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে এক্সামের সময় কোশ্চেন দেখে। এখানে আমার এই অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে 3 দিয়ে গুণ দিলে জেড এর মানটা 21 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন জেড এর মান এখানে 21 হয়ে গেল। জেড আছে কোশ্চেনটায় 2বার এবং দুইটা জেড এর মান সমান করতে পারছি। ওয়াই আছে কোশ্চেনটায় 2বার এবং দুইটা ওয়াই এর মান সমান করতে পারছি। এক্স আছে একবার, এ আছে একবার, ওদেরকে নিয়ে আমার টেনশন নাই। এখন ওরা আমাকে বলছে এ ইজ টু জেড ইজ টু এক্স ইজ টু ওয়াই এর মান বের করতে। এ আছে একবার এবং তার মান হচ্ছে 15, বসায় দিলাম 15। জেড আছে 2বার এবং 2বারই তার মান করতে পারছি 21, তাই বসায় দিলাম 21। এরপরে এক্স এর মান লাগবে, এক্স আছে একবার এবং তার মান 10। ওয়াই লাগবে এরপরে। এই যে এই সিকোয়েন্সটা স্যার আমাকে দিয়ে দিবে, যেভাবে দিবে আমি সেভাবেই করবো। ওয়াই, ওয়াই আছে 2বার এবং 2বারই তার মান 15, তাই একবার 15 লিখবো। এই হয়ে গেল ধারাবাহিক অনুপাত। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এরপর চলেন আমরা পরের অঙ্কটা দেখি, পরেরটা কি বলতেছে আমাদেরকে। আচ্ছা, পনির ও এবং তপনের আয়ের অনুপাত 3:4। পনির এবং তপনের আয়ের অনুপাতটা হচ্ছে 3:4। তাহলে পনির যদি 3 টাকা আয় করে, তপন কয় টাকা আয় করবে? সরি, পনির যদি 4 টাকা আয় করে, তপন কয় টাকা আয় করবে? 3 টাকা। 3 টাকা। পনির যদি 40 টাকা আয় করে, তপন কয় টাকা আয় করবে? স্যার 30 টাকা। 30 টাকা। কি করে পেলাম? পনিরের আয়কে আমি 10 দিয়ে গুণ দিয়ে দিছি, আপনি অটোমেটিক বুঝে ফেলছেন তপনের আয়ও 3-এর 10 গুণ হবে। তাহলে আমি এইটুকু শিওর, পনিরের আয় 4-এর যত গুণ, তপনের আয় 3-এর ঠিক তত গুণ। একইভাবে তপন এবং রবিনের আয়ের অনুপাত 5:4, তার মানে তপনের আয়টা 5-এর যত গুণ, রবিনের আয় 4-এর ঠিক তত গুণ। এই হলো ফ্যাক্ট গুলো আর কি। এখন আমাদেরকে বলছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। ওকে,
এখন দেখেন পনির, তপন, রবিন, এখানে ফ্যাক্টর হচ্ছে তিনজন কিন্তু অনুপাত দিছে দুইটা। আমরা এই দুইটা অনুপাতকে একটা অনুপাত বানানো তো এখন পারি। তো দেখি আমরা, পনির ইস টু তপন, এটা হচ্ছে 4:3। আর তপন ইস টু রবিন, এটা হচ্ছে কত, 5:4। আমাদের টার্গেট হচ্ছে পনিরকে, তপনকে, রবিনকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। তাহলে আমরা একটা প্ল্যাটফর্মে যদি আনতে চাই, তাহলে আগের কনসেপ্টটাই জাস্ট কাজে লাগাবো। এখানে তপন দুইবার আছে কিন্তু তাদের সংখ্যাগুলো ভিন্ন, তাদের সংখ্যা সেম করতে চাই। সেম কেমনে করব? এটাকে 5 দিয়ে গুণ দিই, তাহলে আসবে কত, 20 15। ইস টু 15। এটাকে আমি 4 দিয়ে গুণ দিই, তাহলে কত আসবে, 20 ইস টু 16। তাহলে এদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে, পনির একবার আছে এবং সেটা হচ্ছে, ভুল লিখতেছি তো, এটা হচ্ছে 15। পনির একবার আছে এবং সেটা হচ্ছে 20 ইস টু তপন দুইবার আছে এবং সেই দুইবারই সে 15 করে। আর হচ্ছে কি নাম ওনার, রবিন। রবিন একবার আছে এবং সেটা হচ্ছে, ও স্যার আচ্ছা এখানে 15 ভুল করছি, 12 হওয়ার কথা না? স্যার এটা 12 রাইট, 12 হবে। 12। হওয়ার কথা হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ 12 রাইট, অবশ্যই 12 হবে। এই হচ্ছে তাদের অবস্থা। এখন আমাকে যেটা করতে হবে, আমি এটুকু বুঝতেছি যে টাকা যাই থাকুক না কেন, পনিরের 20 টাকা থাকলে তপনের থাকবে 15 টাকা, রবিনের থাকবে 12 টাকা। এই ব্যাপারটা আমরা বুঝছি। এখন আমাদের যেটা বলছে, পনিরের আয় যদি 120 টাকা হয় তাহলে রবিনের আয় কত। দেখেন, পনিরের আয় 20 টাকার কিছু একটা গুণ হবে, কত হবে আমি জানি না। পনিরের টাকাটা 20 টাকার যত গুণ, তপনের আয়টা বা টাকাটা 15 টাকার ঠিক তত গুণ, আর রবিনের আয়টা 12 টাকার ঠিক তত গুণ। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা জানি পনিরের টাকাটা 20-এর কিছু একটা গুণ, কত গুণ আমি জানি না, ধরলাম এক্স গুণ। তাহলে পনিরের টাকা 20-এর এক্স গুণ। আর লাগবে কি, রবিনের আয়। রবিনের আয় কি হবে, আমি এটাও শিওর যে রবিনের আয় হবে 12-র ঠিক তত গুণ, মানে এক্স গুণ। এখন এখান থেকে আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি পনিরের আয়টা 120 টাকা। তাহলে ওই 20 এক্সে 120, তাহলে এক্স কত হবে, 6। এবার এখান থেকে আপনি বুঝেই ফেলছেন যে তপনের আয় কত হবে, 72। 12-র এক্স গুণ মানে 6 গুণ। 12-র 6 গুণ 72। তার মানে 72। দেখেন লজিক ধরতে পারছেন কিনা, তাহলে আমরা ঘুরায় পেঁচায় অঙ্ক আসলে সলভ করে আসতে পারবো। পারা যাবে না? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার পারা ওকে, যাবে। আচ্ছা তারপরে আসেন দেখি 37তম বিসিএস এর অঙ্কটা দেখি। এখানে আমাদেরকে কি বলছে, 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টা আম পাবে। তাহলে আমার কাছে আম আছে হচ্ছে 261টা, আর আমি 3 ভাইয়ের মাঝে ভাগ করে দিব কি অনুপাতে, 1/3 ইস টু 1/5 ইস টু 1/9, এই অনুপাতে ভাগ করে দিব। ওকে, এখন এইরকম ভগ্নাংশওয়ালা অনুপাতে ভাগ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা একটা কাজ করি, এদের সবাইকে এমন কিছু দিয়ে গুণ দেই যাতে সংখ্যাগুলোতে আর ভগ্নাংশ না থাকে। এখন কাকে দিয়ে গুণ দিলে ভগ্নাংশগুলো আর থাকবে না, 45 স্যার। 45। কি করে পাইছি 45? এই যে 3, 5 আর নিচের গুলার 9-এর লসাগু লসাগু, করে স্যার। নিচের গুলার লসাগু হচ্ছে 45। এখন 45 দিয়ে যখন আমরা গুণ দিব সবাইকে, দেখবো যে সেই 45 সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে, 9 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে সবাইকে 45 দিয়ে গুণ দিই। 45/3 ইস টু 45/5 ইস টু 45/9। 45 দিয়ে সবাইকে গুণ দিচ্ছি, অনুপাতে সবগুলো রাশিকে সেম জিনিস দিয়ে গুণ দেওয়াই যায়। সবাইকে গুণ দিলাম, গুণ দিলাম, আর বেনিফিট যেটা হয়ে গেল যে সবগুলা কাটাকাটি গেল। 15, তারপরে হচ্ছে 5 নং 45, তারপরে হচ্ছে আহ 5। 5 নং 45, একই জিনিস আর কি। জি আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে 3 ভাই, প্রথম ভাই 15টা আম পেলে দ্বিতীয় ভাই পাবে 9টা আম, তৃতীয় ভাই পাবে 5টা আম।
প্রথম ভাই যদি 150টা আম পায়, দ্বিতীয় ভাই পাবে 90টা, তৃতীয় ভাই পাবে 50টা। তার মানে প্রথম ভাইয়ের আমের সংখ্যা 15-র যত গুণ দ্বিতীয় ভাইয়ের আমের সংখ্যা, 9-এর তত গুণ তৃতীয় ভাইয়ের আমের সংখ্যা, 5-এর তত গুণ। এই বেসিকটা আমাদের অলরেডি আছে। এখন আমরা একটু ভাগ বাটোয়ারা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি মোট আম আছে 261টা। কোন ভাই কয়টা পাবে? আগে যেটা করছি, মোটটা আমার জানা নাই, তখন আমরা যে চিন্তাটা করতাম যে প্রথম ভাই 15-র যত গুণ পাবে, দ্বিতীয় ভাই 9-এর তত গুণই পাবে, তৃতীয় ভাই 5-এর তত গুণই পাবে, সেটাও রাইট লজিক। আর এখন আমরা একটু ভাগ বাটোয়ারা করবো। ভাগ বাটোয়ারার ক্ষেত্রে আমাদের লজিক যেটা হবে, আমাদের তো মোট আছে 261টা আম। এই 261টা আমকে আমরা ভাগ করব। কয় ভাগ করব? 15 ভাগ, 9 ভাগ, 5 ভাগ। তাহলে 15 আর 5 হচ্ছে 20, 20 আর 9 আর হচ্ছে 29। 29 আমরা আমগুলাকে 29 করে 29টা ভাগ 15। করব। 29 ভাগ করে, টোটাল আমরা আমগুলাকে 29টা ভাগ করব করে, প্রথম ভাইকে দিব 15টা ভাগ, 15টা দ্বিতীয় ভাগ। ভাইকে দিব 9টা ভাগ, তৃতীয় ভাইকে দিব 5টা ভাগ। এই হচ্ছে সিস্টেম। এখন কাটাকাটি করে যত আসে সেটাই হচ্ছে আনসার। লজিক বুঝছেন কিনা? টোটাল আম জি 261টা। আমি এটাকে ভাগ করব। কয়টা ভাগ করব? অনুপাতে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা যোগ দিব। যোগ দিয়ে পাচ্ছি 29। তার মানে আমি আমগুলোকে 29টা ভাগে ভাগ করব। ভাগ করে প্রথম ভাইকে দিব 15 ভাগ, দ্বিতীয় ভাইকে দিব 9 ভাগ, তৃতীয় ভাইকে দিব 5 ভাগ। এখন ওরা আমার কাছে চাইছে প্রথম ভাই কয় ভাগ পাবে? 29 ভাগের 15 ভাগ পাবে। এখন কাটাকাটি করে যা আসে। পারবেন কিনা বলেন? ইয়েস জি স্যার। স্যার। ওকে, চলেন তাহলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথ আমাদেরকে কি বলতেছে? 35তম বিসিএস এর কোয়েশ্চেন। চলেন দেখি কি বলে আমাদেরকে। 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:3। ওকে, তার মানে 60 লিটার জুস আছে, সেই জুসের ভেতরে আম এবং কমলার অনুপাত 2:1। তার মানে টোটাল 3 ভাগ করতে হবে আমার জুসটাকে। 3 ভাগের 2 ভাগে হচ্ছে আম, আর 1 ভাগ হচ্ছে কমলা। ওকে, এখন কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, তার মানে আপনি এর মধ্যে কিছু কমলার রস ঢেলে দিবেন। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটা 1:2 হবে। তার মানে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ওদের কোয়েশ্চেন। তাহলে আমরা মুখে মুখে করতে পারি, তারপর একটু দেখাই। টোটাল 60 লিটার জুস আছে আমার কাছে, এর মাঝে 3 ভাগ করব। 3 ভাগের 2 ভাগই হবে আম। 3 ভাগের 2 ভাগ আম মানে কি? 40 40। লিটার হচ্ছে আম। তাহলে 20 লিটার কি? অরেঞ্জ। এখন ওরা আমাকে বলতেছে কতটুকু অরেঞ্জ যোগ করলে অনুপাতটা 1:2 হবে। এই 3 আর 2 কোত্থেকে আসছে আশা করি বুঝছেন। এখন আমার কাছে তো আহ কমলার পরিমাণ কতটুকু বৃদ্ধি করলে অনুপাতটা হবে 1:2। এখন দেখেন আমার কাছে আমের পরিমাণ আছে 40। আম তো 40ই থাকবে। কমলার পরিমাণ বাড়াতে হবে, তাহলে এটা হচ্ছে আম অনুপাত কমলা। কমলা তো আছে কতটুকু? কমলা আছে 20, আর বাড়াবো কতটুকু? এক্স। কমলা যদি আমি আরো এক্স লিটার ঢালি, তাহলে আম আর কমলার অনুপাত হবে 40:20 প্লাস এক্স। 40 হচ্ছে আম অ্যাজ ইট ইজ, আর কমলা আগে ছিল 20, তার সাথে এক্স যোগ করলাম। এই হয়ে গেল আম আর কমলার অনুপাত। আমি বের করলাম এক্স লিটার কমলা যুক্ত করার পরে আম আর কমলার অনুপাত এটা। কিন্তু স্যার বলে দিছে এই অনুপাতটা হবে 1:2। এটা স্যার বলে দিছে, তার মানে আমি যেটা বের করছি সেটাই 1:2। এবার একটু হিসাব নিকাশ করে দেন। এখান থেকে লিখবেন 40/20 প্লাস এক্স ইকুয়াল 1/2। এবার একটু বজ্রগুণন করে দেন, তাহলে কি আসবে? 20 প্লাস এক্স ইকুয়াল 80। তার মানে এক্স ইকুয়াল কত? 60। তার মানে আপনি যদি আরো 60 লিটার কমলার রস ঢালেন, তাহলে আম আর কমলার অনুপাত 2:1 থেকে 1:2 হয়ে যাবে। স্যার
2/3 বিষয়টা একটু আবার একটু বলা যাবে, আমি বুঝতে পারি নাই। 2/3টা বুঝতে পারেন নাই? আচ্ছা, তাহলে না আমাকে একটু স্যার, বলেন তো টোটাল জুস আছে কতটুকু? টোটাল জুস আছে 60 লিটার। এই যে 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত কত? 2:1। তার মানে আম যদি 2 ভাগ হয় কমলা হবে 1 ভাগ। আম 2-এর যত গুণ, কমলা 1-এর তত গুণ। কত? তার মানে দেখেন, আমি যদি ভাগ বাটোয়ারা করতে চাই তাহলে এই 60 লিটার জুসকে আমি 3টা ভাগ করতে পারবো। 2 ভাগ হচ্ছে আমের, 1 ভাগ হচ্ছে কমলা। 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে আম কতটুকু? 2 ভাগ। এই যে দেখেন, আমি 60 লিটারকে 3 ভাগ করে আর 2 ভাগ দিয়ে দিলাম আমকে। এই যে কাটাকাটি করলাম, 3 20-এ 60, 20 2 × 40। তাহলে 60 লিটারের মধ্যে 40 লিটারই হচ্ছে আম। তাহলে বাকি থাকে কতটুকু? 20 লিটার। এই 20 লিটার হচ্ছে অরেঞ্জ, এভাবেও চিন্তা করতে পারেন। অথবা 60 লিটার, ওইটাকে তো 3 ভাগ করবেনই, 3 ভাগ করে 1 ভাগ দিবেন অরেঞ্জকে, সেই 20 লিটার হচ্ছে অরেঞ্জ। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। তাহলে 60 লিটারের মাঝে 2 ভাগ আম, 1 ভাগ অরেঞ্জ, 40 লিটার আম আর 20 লিটার অরেঞ্জ। এরপরে বলছে কতটুকু অরেঞ্জ অ্যাড করলে। এই অঙ্ককে তো আপনি দেখলেই বুঝে ফেলতেছেন, বাট আমরা লজিকে থাকতে চাই। তাহলে অঙ্ক ঘুরাই দিলে, সংখ্যা পেঁচায় দিলে, বা আরো 2-4টা জিনিস এখানে ইনক্লুড করে দিলেও আমাদের মাথায় আসবে। অন্তত অন্যদের চেয়ে মাথায় আপনার একটু বেশি আসবে। এক্সাম তো আসলে তাই, অন্যরা যা পায়। এই যে 130 আমরা টার্গেট করছি না, কোশ্চেন ডিফিকাল্ট হলে 130 লাগবে না, অনেক কম নম্বর আপনি টিকবেন, অন্যের চেয়ে বেশি পারতে হবে। আর লাস্ট 3-4টা বিসিএস এর রোল মডেল অনুযায়ী সেফ একটা জোন হচ্ছে 130, সেই জন্য 130-এর কথা বলা, আর কোনো কারণ নাই। এমন হতে পারে 105-এও আপনি টিকতে পারেন, কোশ্চেন ডিফিকাল্ট হলে। এরপর আমাদের যেটা বললো যে কতটুকু অরেঞ্জ মিক্সড করলে অনুপাতটা 1:2 হবে। তাহলে অরেঞ্জ তো আপনি মিক্সড করবেন, আপনি তো আর ম্যাঙ্গো মিক্সড করবেন না। ম্যাঙ্গো ছিল 40, বেটা 40-ই থাকবে, এটা হচ্ছে ম্যাঙ্গো। আর অরেঞ্জ কি? এই 20 আগে ছিল, তার সাথে আপনি এক্স যোগ করছেন, তাহলে বর্তমানে অরেঞ্জের পরিমাণ 20+X। আর বর্তমানে তাদের অনুপাত কত? 40:20+X। এবং এই অনুপাতটা হবে 1:2। তার মানে এটা আর এটা সেম জিনিস, সমান করে দিলাম, এরপর জাস্ট অ্যালজেব্রা করলাম। অ্যালজেব্রা করে এক্স এর মান পেলাম 60। তার মানে 60 লিটার জুস যুক্ত করলে, অরেঞ্জ জুস যুক্ত করলে অনুপাতটা পোল্টিমার 1:2 হবে। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপর আমরা ছোটখাটো একটু অঙ্ক যদি দেখি। এখানে বলছে কি আমাদেরকে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54। তাহলে বাপ বেটার বয়সের যোগফল 54, দুজনের মোট বয়স 54। তাদের অনুপাত 7। অনুপাত 7 তার মানে কি? তাদের বয়সকে আমরা টোটাল 9টা ভাগে ভাগ করলাম। বাপের 7 ভাগ, ওলার 2 ভাগ, 9 ভাগে ভাগ করলাম। এই 9 ভাগের মধ্যে 7 ভাগই বাপের। তার মানে কত আসে? 6 9 54, 6 7 42। আর বাকি 2 ভাগ হচ্ছে পোলার। 54কে আমি 9 ভাগ করলাম, 2 ভাগ দিলাম পোলাকে, তাহলে আসছে 12। তাহলে বাপের বয়স হচ্ছে 42, পোলার বয়স হচ্ছে 12। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পরে বাপের বয়স হবে 52, পোলার বয়স হবে 22, অনুপাত হবে 52:22। এবার এটাকে যদি একটু কাটেন তাহলে কি আসবে? 26:11। অনুপাতের উভয় রাশিকে সেম সংখ্যা দিয়ে গুণও করা যায়, ভাগও করা যায়, কোনো সমস্যা নেই। দেখেন অঙ্কটা বুঝছি কিনা সবাই? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ভেরি গুড। তারপরে আমরা যদি পরের অঙ্কটায় আসি, এখানে আমাদেরকে বলছে এক ব্যক্তির মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 5:3। তার মানে বেটার আয় 5 হইলে ব্যয় হচ্ছে 3, আয় 500 হইলে ব্যয় 300, আয় 5 লাখ হলে ব্যয় 3 লাখ। ভালো কথা। তারপরে বলছে তার মাসিক সঞ্চয় 10,000 টাকা। 10,000 না 1 লাখ? 10,000, 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? বেটার আয় কত এটা জানতে চাইছে।
এখন আয় কত তো আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে আয় 5-এর কিছু একটা গুণ। ধরলাম আয় 5-এর এক্স গুণ। আয় যদি 5-এর যত গুণ হবে, ব্যয়ও 5-এর তত গুণই হবে। তাহলে সঞ্চয় কি হবে? আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়। তাহলে সঞ্চয় হয়ে গেল আয় টু এক্স। মাইনাস ব্যয়। এবং সেই আয় মাইনাস ব্যয়, সেটা কত ওরা বলে দিয়েছে 10,000। সঞ্চয় 10,000, তার মানে 2x হচ্ছে 10,000, তার মানে এক্স হচ্ছে 5,000। এই পেয়ে গেলাম। এখন ওরা আয় বলুক ব্যয় বলুক সব বের হবে। আয় হচ্ছে 5-এর এক্স গুণ, এবং সে এক্স এর কত? 5,000, তার মানে 25,000 হচ্ছে টাকার আয়। দেখেন পারা যাবে কিনা। ক্লিয়ার কিনা একটু বলবেন। ইয়েস স্যার। ক্লিয়ার, ওকে। স্যার স্যার এই আমাদের পিডিএফ ক্লাস ফাইলটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফ ফাইল দিয়ে দিব। পিডিএফ ফাইল তো ম্যাথে খুব একটা লাগবে না, যার কাছে যে ম্যাটেরিয়াল আছে সেটা থেকে পড়বেন। পিডিএফ ফাইলটা বেশি ফলো করবেন হচ্ছে আইসিটি বিজ্ঞানে। ম্যাথ তো এই ঠিক কটা আছে। প্র্যাকটিস করলে হবে না, জি তাই স্যার। না? ম্যাথ হচ্ছে আপনাদের সবার কাছে ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালটা ভালো মতো প্র্যাকটিস করবেন। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর স্যার আমরা মোটামুটি ম্যাথ মূলত বলেন স্যার, কোন কোন বই দেখে প্র্যাকটিস করবো স্যার? আপনি কোনটা প্র্যাকটিস করছেন? এখন তো নতুন বই ধরা ঠিক হবে না ভাইয়া। স্যার ওই যে বেসিক ম্যাথ, বেসিক ভিউ, সরি বেসিক ম্যাথ যেটা, বেসিক ম্যাথ, খাইরুলস খাইরুলস। খাইরুলস। খাইরুলস, হ্যাঁ খাইরুলস করতে পারেন। খাইরুলস বেসিক ম্যাথ করতে পারেন, বা যার কাছে যেই বই আছে। এখন এই মুহূর্তে এসে বই চেঞ্জ করবেন না, ঠিক আছে? বই চেঞ্জ জি করা এখন এই মুহূর্তে ঠিক হবে না। আরেকটা ফ্যাক্ট আপনাদেরকে একটু বলি, যদি এটা আমার সাবজেক্ট না, তারপর আমি একটু বলি। যেমন বাংলাতে এই বিপদে আমি শুরুর দিকে পড়তাম। আপনি ধরেন বাংলা বই থেকে আপনি বইয়ের নাম মুখস্থ করতেছেন। যেমন ধরেন হচ্ছে আপনি বঙ্কিমচন্দ্রের বইয়ের নাম মুখস্থ করতেছেন, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, তারপর হচ্ছে রাজসিংহ, মৃণালিনী। চন্দ্রশেখর। এই যে যে সিকুয়েন্সে আপনি একটা বই থেকে মুখস্থ করছেন, আপনি যখন আরেকটা বই নিবেন তখন নিশ্চয়ই এই সিকুয়েন্সে থাকবে না। সেখানে হয়তো বা আপনার আহ কি বলে, সীতারাম বইয়ের নামটা আগে থাকতে পারে, দুর্গেশ নন্দিনী বইয়ের নামটা পরে থাকতে পারে। আপনি আরেকটা বইয়ে গিয়ে যখন আরেকটা সিকুয়েন্স মুখস্থ করা শুরু করবেন, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। সব সময় মুখস্থ করার জিনিসগুলো একটা সিকুয়েন্সে এক বই থেকে মুখস্থ করবেন। জি থ্যাংক ইউ। স্যার আচ্ছা, জব হ্যাঁ সলিউশনের আপনার দশম থেকে 46তম বিসিএস এই হুম প্রশ্ন হুম। রিপিট হওয়ার সম্ভাবনা কতটি আসে ধরেন? রিপিট অন্তত আপনার ম্যাথের ক্ষেত্রে মোটামুটি 30% রিপিট হবে। নিয়ম রিপিট হবে, সংখ্যা চেঞ্জ করে দিবে, বাট অন্তত মোটামুটি অন্যান্য 30% বিষয়গুলোতে ম্যাথের নিয়ম রিপিট রিপিট হয় হবে। এভাবে? অন্যান্য বিষয়ে 20% বরাবর রিপিট হবে। আর আশপাশ চিন্তা করলে মোটামুটি দেখবেন যে 40% রিপিট, 20% তাহলে একদম স্যার হুবহু রিপিট। পরীক্ষার আগে স্যার 2 মাস আগে শুধু জব সলিউশন পড়লে 120 প্লাস স্যার হবে না, কমন ফলা কারণ সম্ভব? কারণ 120 প্লাস মানে কি, আপনাকে 60% নাম্বার পেতে হবে। তার মানে আপনাকে ওইটুকু আপনাকে দিবে হচ্ছে 40 to 45% মার্ক। আপনার আরো 15% মার্ক আপনি ল্যাকিংসে থাকতেছেন। ওই 15% মার্কের জন্য ওই সাবজেক্টের একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া আপনার রাখতে হবে, আচ্ছা কম্প্রিহেন্সিভ আইডিয়া। সেক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে কি যে প্রিসেপ্টরস ডাইজেস্টটা ওইটা হেল্প হ্যাঁ, করবে? প্রিসেপ্টরস ডাইজেস্টটা ভালো হবে। ওইখানে মোটামুটি মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া আছে, বাট রিস্ক ফ্যাক্টর কিন্তু থাকবে। যখন আপনি একটা পাঠ্য বই মোটামুটি পড়ে যাবেন পুরোপুরি, তখন আপনার যেই রিস্ক ফ্যাক্টর অনেক কমে যাবে। আসলে সবটাই রিস্ক ফ্যাক্টরই, কেউ তো আপনাকে কোনোভাবেই গ্যারান্টি দিতে পারবে না আপনি সব পড়ে গেছেন কিন্তু পারেন নাই। রিস্ক ফ্যাক্টর তো আছে, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কমানো হচ্ছে কাজ। এখানে লাক ফ্যাক্টরও কিন্তু একটা বড় ফ্যাক্টর। জি আপনি জি। কপাল আপনাকে হেল্প করতে হবে, আদারওয়াইজ আপনি ফেল করে আসতে পারেন। কপালের হেল্প লাগবেই, কিন্তু কপালের উপরে নির্ভরশীলতা আপনি যত বেশি পড়বেন, কপালের উপরে নির্ভরশীলতা তত কমবে। কিন্তু নির্ভরশীলতাকে আপনি জিরোতে আনতে পারবেন না। এই হলো ব্যাপার আর কি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আরেকটা কথা জানার ছিল। শিওর। সেটা হচ্ছে যে এই ম্যাথ
ম্যাথ ধরেন যে মোটামুটি 15-র মধ্যে 10-12 পর একটা সম্ভাবনা এরকম একটা অ্যাবিলিটি এক্সিলেন্ট, তৈরি হয়েছে, হ্যাঁ। এক্সিলেন্ট। তো সেই ক্ষেত্রে হুম হুম। রিটেন ম্যাথের জন্য কি পড়া শুরু করা উচিত এখন আহ থেকে? না, এখন থেকে আপনার অন্যান্য সাবজেক্টের কি অবস্থা? ম্যাথ যদি কারো 10 বা 10-এর উপরে থাকে আর লাগবে না, ম্যাথ নিয়ে আপনার টেনশন নাই। অন্যান্য সাবজেক্টের কি অবস্থা? আপনি যদি এখন রিটেন প্রিপারেশন নিতে যান, নিয়ে দেখবেন যে আপনার আসলে প্রিলি পাস হচ্ছে না। যদি অন্যান্য না সাবজেক্টেও সেম অবস্থা থাকে তাহলে আপনি রিটেনের প্রিপারেশন নেন। আর যদি না অন্য হ্যাঁ কোনো ঠিকই সাবজেক্টে স্যার, অবস্থা কারণ খারাপ থাকে সেটা পড়েন। রিটেন অনেক সময় খাই না একটা ম্যাথে, এখন প্রিপারেশন না নেওয়া বেটার। না, এটা ওই পার্সনের উপরে ডিপেন্ড করবে। তার যদি সব সাবজেক্টই এরকম মোটামুটি 70% নাম্বার পরীক্ষা দিতে বসলেই হয়, সে রিটেন প্রিপারেশন নিতেই পারে, সমস্যা নাই। কিন্তু যদি আপনার ম্যাথের প্রিপারেশন আছে কিন্তু আপনার হয়তো বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ একটু ঝামেলা আছে, অথবা আপনার হচ্ছে নৈতিকতায় ঝামেলা আছে। আমি নৈতিকতা পড়া শুরু করছি হচ্ছে আপনার 44-এর প্রিপারেশনের সময়। 41-43 আমি নৈতিকতা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে গেছি। আমার টার্গেট থাকতো নৈতিকতায় 2 নাম্বার, 10-এ 2 টার্গেট থাকতো। খালি বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যেতাম, 2টা আসবে, 20% রিপিট হয়ই। ভাগ্য ভালো থাকলে 30% রিপিট হয়, কিন্তু অন্তত 20% রিপিট হবেই। আমি নৈতিকতায় টার্গেট করে যেতাম 20% নাম্বার। তো যদি আপনার ওইরকম কোনো থাকে, আহ মানে কি বলে আমি এটাকে, বিষয়টা এরকম বলতে স্যার চাচ্ছিলাম সংবিধান তো যে স্যার মুখস্থ করলেও স্যার মনে থাকে না, এই ধারা পড়ি কিন্তু শেষ হয়ে যায় আবার। হুম, এইটার ক্ষেত্রে স্যার কিভাবে কি করা যায়? সংবিধানটা আপনি একসাথে সব মুখস্থ করার দরকার নাই। প্রথম যেটা করবেন, বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবেন। যেমন আপনাকে বলবে যে ন্যায়পাল কোন অনুচ্ছেদের বিষয়। তো 77 ন্যায়পাল 77 77 এটা বারবার পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে আহ তফসিল গুলো আগে আসতো, এখন তফসিল গুলো আসলে ইম্পর্টেন্স কমে গেছে। আগে 7টা তফসিল খুব ইম্পর্টেন্ট ছিল। এখন আপনার হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায় আপনি ফার্স্টে ট্রাই করেন। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়টা পড়ে যান। প্রথম 3টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তো আসে। স্যার অ্যামেন্ডমেন্ট থেকে আসার সম্ভাবনা আছে না? অ্যামেন্ডমেন্ট থেকে Amendment- আসার সম্ভাবনা আছে। তারপরে আবার অর্থ বিল, 81 নম্বর অনুচ্ছেদ, এইসব যে কিছু জায়গা থেকে আসে। তারপর সংযুক্ত তহবিল। প্রশাসনিক ট্রাইব্যুনাল 118, ওইখান থেকে কোশ্চেন আসে। তাহলে প্রথম 3টা অধ্যায় আর হচ্ছে বিগত বছরের আসা প্রশ্ন পরের গুলো, এগুলো পড়লে মোটামুটি আপনার হয়ে যাবে। আর স্যার এই বাজেট থেকে কি এখন পড়াটা ঠিক হবে নাকি পরীক্ষার ইমিডিয়েট আগে পড়লেই ভালো হবে? বাজেট থেকে পরীক্ষার ইমিডিয়েট আগে পড়েন, এখন মাথা লোড করার দরকার নাই। এখন হচ্ছে ট্রেডিশনাল জিনিসগুলোকে ঠিক রাখেন। পরীক্ষার ডেটটা হলে তখন সাম্প্রতিক গুলো পড়েন। তখন সাম্প্রতিক গুলো আমিও গুছাবো বা আমরা গুছাবো, গুছায় আপনাকে মোটামুটি করে দিব। আরেকটা জিনিস হচ্ছে, যদি ফ্রেন্ড থাকে ফ্রেন্ডের সাথে একটু আলোচনা করে পড়বেন। এমনি ধরেন আপনি মুখস্থ করতেছেন যে এই ফ্লোর ক্রসিং এটা সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, এটা আপনার মনে থাকবে না। বাট আপনি যখন বন্ধুর সাথে একটু কথা বলবেন যে ফ্লোর ক্রসিং এর বিষয়টা 70 নম্বর অনুচ্ছেদে আছে, তখন দেখবেন মাথায় বসে আছে। আর এমসিকিউ প্র্যাকটিস করলেও ওই মাথায় ভালো বসে। আপনি একটা এমসিকিউ দেখে যখন পারেন নাই, এরপরে আনসারটা যখন আপনি দেখেন, দেখ আবার আমরা আগামীকালকে আইসিটি নিয়ে বসবো আর কি। আর আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে নিয়মগুলো ধরাই দিচ্ছি, এই নিয়মগুলো করলে আপনি মোটামুটি 65% নাম্বার কমন ফেলায় আসতে পারবেন। কিন্তু প্র্যাকটিস কিন্তু ভাই আপনার করতে হবে। তাহলে আপনাদের আর কোনো বক্তব্য না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবার রাত 10টায় দেখা হবে। গুড ঠিক নাইট। জি আছে স্যার, স্যার, থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।